হ্যালো এভরিওয়ান, দ্য সিনে পডকাস্টের সেকেন্ড এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বেশ কিছু ট্রেন্ডি এবং ইন্টারেস্টিং টপিকে আলোচনা করব। আজকের এপিসোডটি মার্ভেল ফ্যানদের বেশ ভালো লাগবে আশা করি। আজকে আরও থাকবে একটি স্পেশাল মুভি সাজেশন পার্ট এবং সর্বশেষে থাকবে একটি নিউজ ফ্ল্যাশ, যেখানে পুরো উইকের পপ কালচার রিলেটেড সকল নিউজ আপনাদের জানাবো। সো কোনো মোমেন্ট স্কিপ করবেন না, পুরো শোটি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। তো শুরু করার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর হ্যালো সাবস্ক্রিপশনকে। আপনারা সবাই মুভি সিরিজ দেখতে পছন্দ করেন, তবে অনেকে হয়তো এমন একটি ট্রাস্টেড শপ খুঁজছেন যেখান থেকে নিশ্চিন্তে আপনাদের পছন্দের সাবস্ক্রিপশন কিনতে পারবেন। হ্যালো সাবস্ক্রিপশন হচ্ছে তেমনই একটি শপ। তাদের রয়েছে 27,000 ফলোয়ার এবং 100% রিকমেন্ডেশন রিভিউস। হ্যালো সাবস্ক্রিপশনে আপনারা পাবেন সেরা দামে নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, এইচবিও ম্যাক্স, এমনকি ক্রাঞ্চি রোলের মতো অ্যানিমে সাবস্ক্রিপশনও। তারা আরও অফার করছে নর্ড ভিপিএন, এক্সপ্রেস ভিপিএন এবং স্টুডেন্টদের জন্য বিভিন্ন সাহায্যকারী টুলস। পাশাপাশি তাদের রয়েছে একটি সাপোর্টিভ ফেসবুক গ্রুপ। আপনার স্ক্রিনে দেওয়া তাদের ওয়েবসাইট হ্যালো সাবস্টোর.com ভিজিট করতে পারেন। তবে আমরা সাজেস্ট করব আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা মোবাইল নম্বর বা তাদের ফেসবুক পেজ থেকে সরাসরি আপনার পছন্দের সাবস্ক্রিপশনটি কিনে নিন। তো আসুন এখন আমাদের আজকের গেস্টদের সাথে পরিচয় হওয়া যাক। আজকে আমাদের সাথে আছেন মার্বেল ফ্যান শুভ্র ভাই। শুভ্র ভাই, কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের সাথে আরো আছেন শান্ত ভাই। উনি একজন সিনেফাইল। কেমন আছেন ভাই আপনি? হ্যালো এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার কি অবস্থা? এই তো। তারপর আছে এহসান ভাই, যিনি আমাদের স্ক্রিপ্ট রাইটার। কেমন আছেন ভাই? গুড ইভিনিং। আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সাথে আজকে আরো থাকার কথা তালহা ভাইয়ের। আমরা ওনার জন্য অপেক্ষা করছি। উনি যদি জয়েন করেন তাহলে আমরা ওনাকে এড করে নিব। অ্যান্ড আমি তো সাথে আছি। প্রথম আজকের টপিকটা হবে থান্ডারবোল্টস নিয়ে। যেহেতু থান্ডারবোল্টস এর রিসেন্ট ট্রেইলার বের হলো। তো আমি আ শুভ্র ভাইকে জিজ্ঞেস করতে চাই, শুভ্র ভাইকে না, সবাইকে ১ম এ আমি জিজ্ঞেস করতে চাই যে ট্রেইলারটা আপনাদের কেমন লাগলো? অনেস্টলি বলবেন, থান্ডারবোল্টস এর ট্রেইলার আপনাদের কেমন লাগলো? সবাই বলেন। ট্রেলারটা আমার দৃষ্টিতে আমার কাছে খুব ভালোই লেগেছে। এক্সপেকটেশন আমি অ্যাকচুয়ালি হাই রাখছি, কারণ এখানে আমি ট্রেলারের মধ্যে এমন অনেক কিছু দেখেছি যার কারণে অ্যাকচুয়ালি মনে হচ্ছে যে মুভিটা অ্যাকচুয়ালি ভালো হবে। কারণ আমরা সবাই দেখেছি আমাদের এই ট্রেলারে আমাদের মার্ভেল কমিক্সের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আর স্ট্রংগেস্ট ক্যারেক্টার সেন্ট্রিকে দেখা যাচ্ছে। সো আমরা জি। সেন্ট্রিকে দেখতে পাবো বব রেনল্ডস, রবার্ট রেনল্ডস, Yeah, এবং we'll এরই সাথে get আমরা on আমাদের that very soon. Yeah. শান্ত ভাই, yes, আপনার কেমন লেগেছে? আমার কাছে প্রথমত আমি ট্রেলারটা যখন দেখা শুরু করছে, আমি মানে অতটাও এক্সপেকটেশন রাখি নাই। বিকজ রিসেন্টলি মার্ভেলের যা প্রোডাক্ট আমি দেখছি, বাট ট্রেলার শেষ করার পর মনে হয়েছে যে না, আমি একটু হলেও মুভিটা থেকে আশা রাখতে পারি। বিকজ যারা আছে তাদের আমি যে প্রিভিয়াস মার্ভেলের কাজে দেখছি, তারা মোটামুটি আমার ফেভারিট। তো আশা করা যায় যে মার্ভেল ওন্ট ডিসঅ্যাপয়েন্ট দিস টাইম। এহসান ভাই, আপনার কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, বিশেষ করে হকাই সিরিজের শেষে আমার ফ্লোরেন্স পিউর যে ক্যারেক্টারটা ছিল ওটার প্রতি আমি খুবই ইন্টারেস্টেড ফিল করি। সেই ক্যারেক্টারটা এখানে এসেছে। তারপরে সেন্ট্রি আসছে। তারপরে উইন্টার সোলজারকে অনেকদিন পরে দেখতে পাবো, সেটাও ভালো লেগেছে। আমি অনেকটা ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজার বা আগের দিনের ওই যে একটু থ্রিলার মিস্ট্রি টাইপ মার্ভেল ফিল্মগুলোর ফিল পাচ্ছি আর কি। খুব ক্যাপ্টেন আমেরিকা জি। সিভিল ওয়ারের উইন্টার হ্যাঁ, সোলজারের হ্যাঁ। সিভিল ওয়ার। আমারও সিভিল ওয়ার। মোটামুটি ডিসেন্টই লাগে ট্রেলারটা। আ তেমন একটা স্পেশাল না, বাট ডিসেন্ট। তো আমি শান্ত ভাইকে আমি জিজ্ঞেস করতে চাই, হ্যাঁ? যে থান্ডারবোল্টস, ওরা ওদের সম্পর্কে আপনি একটু ব্রিফলি আমাদেরকে জানান। অনেকে হয়তো মার্ভেলের ফ্যান না, যারা পডকাস্ট শুনছে, অনেকে হয়তো তেমন একটা জানে না। সো ট্রেলার ছাড়া আ থান্ডারবোল্টসটা কেমন টিম? এবং এটা কমিক বুকে কেমন ছিল? যদি ব্রিফলি ব্রিফলি বলার আগে ইন শর্ট যদি বলি, তাহলে থান্ডারবোল্টকে আমরা এক কথায় বলতে পারি যে মার্ভেলের সুইসাইড স্কোয়াড এরা। আচ্ছা, শুভ্র ভাই, আপনি একটু এক্সপ্লেইন করেন যে কমিক বুকে থান্ডারবোল্টস কেমন ছিল? হ্যাঁ, আমি শান্ত ভাইয়ের সঙ্গে এখানে এগ্রি করব। হ্যাঁ, মার্ভেল কমিক্সে থান্ডারবোল্টসকে কাইন্ড অফ আমরা ডিসি কমিক্সের সুইসাইড স্কোয়াডের সঙ্গে কম্পেয়ার করতে পারি। কারণ এই থান্ডারবোল্টস টিমটা অ্যাকচুয়ালি গঠন করে আমাদের কমিক বুক ক্যারেক্টার প্রেসিডেন্ট রস থান্ডারবোল্ট, আমাদের হাল্ক, রেড হাল্ক যেকে বলে আমরা চিনি। রেড হাল্ক। আমরা যারা হাল্কের ফ্যান তারা আমরা সবাই জানি রেড হাল্ক, জেনারেল রস, আর পরবর্তীতে প্রেসিডেন্ট রস থান্ডারবোল্ট হয়। তার নাম থান্ডারবোল্ট থেকে এই টিমের নাম করা হয় থান্ডারবোল্টস। তো এই থান্ডারবোল্টস। থান্ডারবোল্টসটা অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট রসের আন্ডারে কাজ করে কমিকে। এরা বিভিন্ন গভর্নমেন্টের যেসব ডার্ক
আন্ডার দ্য টেবিল যেসব কাজকর্ম হয় ওই কাজগুলো এরা করে থাকে, এবং এই থান্ডারবোল্ট থেকে পরবর্তীতে এরা ডার্ক অ্যাভেঞ্জার্স সৃষ্টি হয়, ডার্ক অ্যাভেঞ্জার্স টিম গঠন করা হয়। আচ্ছা, ওদেরকে কন্ট্রোল করে তাহলে কে? রেড হাল্ক ইন আ ওয়ে ইনিশিয়ালি। আচ্ছা, আহ, এই যে থান্ডারবোল্টস এর যে গ্যাংটা, এটার উপর কি নিক ফিউরির কোনো প্রভাব আছে? ও কি কন্ট্রোল করে ওদের? না, অ্যাকচুয়ালি এটার সঙ্গে নিক ফিউরির কোনো সম্পর্ক নাই, কারণ নিক ফিউরি অ্যাকচুয়ালি অ্যাভেঞ্জার্স এর ফাউন্ডার ছিল। এটার সঙ্গে কমিকে প্রেসিডেন্ট রস থান্ডারবোল্ট যার কথা বললাম আমি, অ্যাকচুয়ালি এর কানেকশন ছিল বেশি। আর নরমান অসবর্ন, তখন নরমান অসবর্ন অ্যাকচুয়ালি ডার্ক অ্যাভেঞ্জার্স ফাউন্ডার ছিলেন, কিন্তু ডার্ক অ্যাভেঞ্জার্স এর আগে প্রেসিডেন্ট রস থান্ডারবোল্টস নামে একটা টিম গঠন করা হয়েছে। তো এই মুভিতেও মার্ভেলের যে আমরা হয়তো আপকামিং দেখতে পাবো। মুভি দেখতেছি আমরা, সেটাতে সম্ভবত আমাদের যে বাকি বার্নস আছে অর্থাৎ উইন্টার সোলজার, ওনাকে আমরা সম্ভবত এই থান্ডারবোল্টস এর লিডার হিসেবে দেখতে পারবো। ইয়েস, এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ মার্ভেলের পক্ষ থেকে এটা গ্রিন লাইট করা হয়েছে যে হ্যাঁ, মার্ভেলের উইন্টার পক্ষ থেকে সোলজার গ্রিন লাইট অ্যাকচুয়ালি করা হয়েছে। লিডার অফ টিমের। হুম। আচ্ছা, শান্ত ভাই, ওনাদেরকে একই রুমে যে করা হয়, সেখানে কি তাদেরকে মারার জন্য এক রুমে আনা হয়? ট্রেলারে যে দেখতে পাই আমরা, আপনার কি মনে হয়? ট্রেলার ইয়েস, দেখে এটা সম্ভবত আমার মনে হয়েছে যে ওদেরকে মেবি এক রুমে আনা হয়েছে মারার জন্য, হয়তো। শুভ্র ভাই? আমি বলবো ইয়েস, এটা অ্যাকচুয়ালি এই জন্য করা হয়েছে। আমরা সবাই তো এজেন্ট ভ্যালকে চিনি, তাই না? এফবিআই হেড হ্যাঁ, ভ্যালেন্টিনা ভ্যাল সম্ভবত নাম। হ্যাঁ জি, হ্যাঁ, জি, বলেন। ভ্যালেন্টিনা ভ্যাল, আমি ভ্যাল বলছি, আমার এক্সাক্ট নামটা মনে আছে না। এই ভ্যালকে আমরা সবাই জানি যে গভর্নমেন্টের একটা খুবই হাইলি পাওয়ারফুল একটা পজিশনে আছে তিনি। তো বেসিক্যালি এর আন্ডারেই এরা সবাই আলাদা আলাদা কাজ করতো, হয়তো এদেরকে দিয়ে এই বিভিন্ন আন্ডার দ্য টেবিল বা ডার্ক কিছু কাজকর্ম করাইতো। যেমন আমরা হয়তো ধরতে পারি যে এটা সেন্ট্রি ফর্মুলাটা তৈরির জন্য আমরা ট্রেলারেও দেখি যে এরা বিভিন্ন লোকেশনে ভিজিট করে, বিভিন্ন ল্যাবস আর বিভিন্ন সায়েন্টিস্টদেরকে এরা কিডন্যাপ করে, বিভিন্ন ইকুইপমেন্ট চুরি করে আনে। তো এটা হয়তো এটা গোপন একটা সংস্থা ভ্যাল ক্রিয়েট করে এদেরকে আলাদা আলাদা ভাবে নিজের আন্ডারে কাজ করাতো, এবং যখন ওর কাজ কমপ্লিট হয়ে গেছে ও তখন কোনো প্রমাণ যাতে না থাকে এই জন্য সবাইকে একসাথে করে একে অপরের পিছে লাগিয়ে দেয়, যাতে এরা নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে মরে যায়, আর কোনো প্রমাণ যাতে না থাকে ওর এগেনস্টে। এরকম কিছু একটা আমরা দেখতে পাবো হয়তো। জি, তাহলে কি সেন্ট্রি তাদেরকে মারবে? আপনার কি মনে হয় ট্রেলারে? হয়তো ভ্যাল সেন্ট্রিকে ওই ফ্যাসিলিটিতে এই জন্য ওদের জন্য রেখে দিয়েছিল যাতে সেন্ট্রি ওদেরকে মেরে দেয়, কারণ ওরা তো সেন্ট্রিকে কোনোভাবেই হারাতে পারবে না, কোনোভাবেই সক্ষম না, কারণ সেন্ট্রির পাওয়ার ইজ লাইক বিয়ন্ড ইমাজিনেশন। সেন্ট্রির পাওয়ারের আমার সঙ্গে ওরা কেউ পারবে না। আমাদের নেক্সট টপিকটা এটা নিয়ে আমি শুভ্র ভাইয়ের থেকে বিস্তারিত জানতে চাবো যে সেন্ট্রির অরিজিনটা কি। আপনি একটু সংক্ষেপে তার গল্পটা আমাদেরকে জানান, সেন্ট্রির অরিজিন স্টোরিটা। আ- ঠিক আছে, আমি তাহলে সেন্ট্রি নিয়ে একটু ডিসক্রাইব করি। সেন্ট্রি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার মেন আসল নাম হচ্ছে রবার্ট রেনল্ডস বা বব রেনল্ডস। ওর অ্যাকচুয়ালি স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার টাইপ কিছু একটা আছে। এটা এই গোল্ডেন সিরাম যেটার কারণে অ্যাকচুয়ালি সেন্ট্রির পাওয়ারটা পায়। এটা আহ, নেওয়ার পরে আর কি এই পার্সোনালিটির মধ্যে একটা ফাইট চলেছে, মানে দুটা আলাদা পার্সোনালিটি ক্রিয়েট হয়, একটা রবার্ট রেনল্ডস আর একটা হচ্ছে বব রেনল্ডস। তো সেন্ট্রি সুপার সিরাম এই যদি হয়ে থাকে প্রথম, তাহলে তার দুইটা পার্সোনালিটি কিভাবে? এটা অ্যাকচুয়ালি কারণ সুপার সিরাম এটা হচ্ছে আমরা যে অরিজিনাল যে সুপার সিরামটা চিনি ক্যাপ্টেন আমেরিকা, এটা হচ্ছে তার জি। থেকেও 10 গুণ বেশি পাওয়ারফুল, মানে এটাকে বলা হয় দ্য পাওয়ার অফ আ মিলিয়ন এক্সপ্লোডিং সান। তো বাহ। এটা অ্যাকচুয়ালি ল্যাবে তখন পরীক্ষাধীন অবস্থায় ছিল। তো এটা অ্যাকচুয়ালি কারোর উপরে টেস্ট রানও করা হয়নি। সো আমাদের ক্যারেক্টার রব রেনল্ডস সে ছিল একজন মেথ অ্যাডিক্ট, মানে সাম টাইপ অফ ড্রাগ অ্যাডিক্ট। তো সে একদিন নেশার ঘরে ভুলে ওই ল্যাবের মধ্যে ঢুকে পড়ে ওই গোল্ডেন সিরামটা খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে ও পাওয়ারটা পেয়ে যায় অ্যাকচুয়ালি, কিন্তু কেউ এক্সপেক্ট করে নাই যে ও এটা অ্যাডাপ্ট করতে পারবে বা অ্যাকচুয়ালি সিরামটা কাজ করবে। সো সামহাউ ডিভাইনলি হোক বা যেভাবেই হোক সিরামটা ওর উপরে কাজ করে যায় এবং সে পেয়ে যায় দ্য পাওয়ার অফ আ মিলিয়ন এক্সপ্লোডিং সান। তার কারণে সে পরবর্তীতে হয়েছে মার্ভেলের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট ক্যারেক্টার সেন্ট্রি। কে লিটারালি বলতে গেলে কেউই হারাতে পারবে না তাকে, একমাত্র টপ ক্লাস এবং সবচেয়ে পাওয়ারফুল বিংরা ছাড়া সহজে কেউ হারাতে পারবে না। আর পাওয়ার অ্যাকচুয়ালি বলতে গেলে ইনসেন লেভেলে।
আচ্ছা তো অনেকেই শুনতে পাচ্ছি অনেকের কাছ থেকে অনেকে এটাকে সুপারম্যানের কপি বলে। বা তো সুপারম্যানের সাথে কি এর কোনো কানেকশন আছে বা ইন্সপিরেশন কি সেখান থেকে এসেছে? সুপারম্যানের থেকে ইন্সপিরেশন, হ্যাঁ, এটা বলা যায়। কারণ সুপারম্যান তো আরো অনেক আগে এসেছে। সেন্ট্রি কমিক বুকে ডেবিউট করে ২০০০ সালে দ্য সেন্ট্রি ইস্যু নাম্বার 1 কমিক বুকে। তো অবভিয়াসলি সুপারম্যানের কিছুটা ইন্সপিরেশন বা ইনফ্লুয়েন্স তো এখানে আছেই। কিন্তু এটাকে মার্ভেলের জগতে সেন্ট্রিকে ধরা হয় সুপারম্যানের থেকেও বেশি পাওয়ারফুল। মানে প্রাইম সুপারম্যান, মানে নরমাল রেগুলার বেস যে সুপারম্যান তার থেকে বেশি পাওয়ারফুল। হ্যাঁ, সুপারম্যানের পাওয়ারফুল ভ্যারিয়েন্ট বা ভার্সন অনেক আছে। সুপারম্যান 1 মিলিয়ন আছে, মিল্কম্যান সুপারম্যান আছে, এরকম অনেক পাওয়ারফুল ভার্সন আছে। কিন্তু বেস যে সুপারম্যানের ভার্সনটা, প্রাইম যে ভার্সনটা, ওটা থেকে এই সেন্ট্রিকে বেশি পাওয়ারফুল মনে করা হয়। কারণ কমিকে সেন্ট্রির পাওয়ার ইনসেন লেভেলের করা হয়েছে। এই যে আমি বললাম না, দ্য পাওয়ার অফ আ মিলিয়ন এক্সপ্লোডিং সান সেন্ট্রির মধ্যে। তো ইয়া, আচ্ছা সুপারম্যানের সঙ্গে অনেকে আ এটা এই কমেন্টটা আমি শুনতে পাই। অনেকেই বলে যে সেন্ট্রির অরিজিনটা নাকি খুবই আ সিলি, খুবই ব্যাড। আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা বলার একটা যথেষ্ট লজিক্যাল কারণ আছে। কারণ এখানে সুপারম্যানের সঙ্গে কম্পেয়ার করে অ্যাকচুয়ালি কথাটা বলা হয় যে এই কথাটা মেইনলি বলা হয় সেন্ট্রির ইনসেন লেভেলের পাওয়ারের জন্য। সেন্ট্রির এত পাওয়ার, দ্য পাওয়ার অফ মিলিয়ন এক্সপ্লোডিং সান, এত মানে অতিরিক্ত পরিমাণে পাওয়ার দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি কমিক বুক সেন্ট্রিকে, যেটা মানে কল্পনার বাইরে। এত পাওয়ার বলতে গেলে অন্য কোনো কমিক বুক ক্যারেক্টারের নাই। এটা প্রতিটা অকল্পনীয় মানে। ক্যারেক্টারের তো একটা উইকনেস থাকে। সুপারম্যানেরও তো উইকনেস রয়েছে। তো তার উইকনেসটা কি? সুপারম্যানের উইকনেস ক্রিপ্টোনাইট আছে, কিন্তু সেন্ট্রির এই সুপারম্যানের মতন কোনো ক্রিপ্টোনাইটের বা কোনো কিছুর প্রতি উইকনেস নেই। সেন্ট্রির বলতে গেলে কোনো উইকনেসই নেই শারীরিকভাবে। কিন্তু একটা নেগেটিভ সাইড আছে, সেটা হচ্ছে তার এই ব্রোকেন মাইন্ড। আর মাইন্ডকে কন্ট্রোল করে অ্যাকচুয়ালি তাকে হারানো সম্ভব, এছাড়া সম্ভব না। বা তাহলে তো এটা এটার বড় নেগেটিভ সাইড হচ্ছে এটাই যে সে খুবই অতিরিক্ত ওভার পাওয়ারড। I guess it's understandable কি কারণে অনেকে কমেন্ট করে এই ব্যাপারে। আ আপনার কেমন লাগে শান্ত ভাই সেন্ট্রি ক্যারেক্টারটা? ওয়েল, টু বি অনেস্ট, সেন্ট্রিকে আমার মানে আমি আমি কমিকে কয়েকটা ইস্যু পড়ছিলাম সেন্ট্রির ব্যাপারে। যদি মানে সুপারম্যানের সাথে আমি কম্পেয়ার না করি, আর যদি আমি জাস্ট সেন্ট্রিকে সেন্ট্রি হিসেবেই দেখি, হ্যাঁ, সেন্ট্রি সেন্ট্রি ইজ আ এনজয়েবল ক্যারেক্টার। মানে মার্ভেলে তো সচরাচর আমরা মানে দেখি যে ওভার পাওয়ার যে হিরো গুলো আছে তারা সবসময় একটা মোরালিটি মেনটেন করে চলে, যেমন থর, তারপর হচ্ছে আয়রন ম্যানকে তো ওভার পাওয়ার্ড হিসেবে ধরা যায় না টেকনিক্যালি। যদি আমি আয়রন ম্যানকেও রাখি, তারাও একটা মোরালিটি মেনটেন করে চলে। বাট সেন্ট্রিকে যদি আমরা দেখি, ও একে তো ওভার পাওয়ার্ড, আর তার মধ্যে তার হচ্ছে একটা মানে ব্রোকেন মাইন্ডসেট আছে। তো সেই দিক থেকে সেন্ট্রিকে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হিসেবে ধরা যায়। আচ্ছা, এহসান ভাই আপনি কি এক্সাইটেড সেন্ট্রির জন্য? হ্যাঁ, শুনে তো ভালোই লাগছে। আমি ক্যারেক্টারটাকে কখনো দেখিনি যেহেতু আমার কমিক্স পড়া হয়নি, বাট ইন্টারেস্ট ফিল করছি আর কি এটার প্রতি এখন। জি। আজ ট্রেইলারে তো অনেক অ্যান্টি হিরোকে আমরা দেখতে পেলাম। তো এই অ্যান্টি হিরো গুলো সম্পর্কে আপনার কিছু মতামত দেন। আপনাদের কোন ক্যারেক্টারটা পছন্দ পার্সোনালি বা কোন ক্যারেক্টারটা ভালো লাগে না? এই যে থান্ডারবোল্টস এর যে অ্যান্টি হিরো গুলো রয়েছে। আমার পার্সোনালি বাকি বার্নসের ক্যারেক্টারটা খুব ভালো লাগে। মানে মানে তার যে একটা জার্নি দেখছি আমি, ফ্রম ওই বিশ্বযুদ্ধ টু মানে ব্রেন ওয়াশড বাই রাশিয়ান সোলজার্স বা হাইড্রা, আর তারপরে আবার হচ্ছে নিজের বেস্ট ফ্রেন্ডকে 100 বছর পরে মানে ফিরাই পাওয়া, এন্ড দেন আবার মানে মানে হারাই ফেলাটা, মানে খুব কনফ্লিক্টিং একটা হচ্ছে লাইফ লিড করতেছে। বাট স্টিল মানে ও হচ্ছে স্টেটের জন্য বা কান্ট্রির জন্য মানে কিছু না কিছু করার চেষ্টা করতেছে, মানে কনসিডারিং অ্যান্টি হিরো। তো সেই দিক থেকে ওর ক্যারেক্টারটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। জি, আমারও বাকি বার্নসকে বেশি পছন্দ। অ্যান্ড জন ওয়াকারকেও আমার মোটামুটি ভালো লাগে। তাকে যেই সিরিজটা ছিল, মার্ভেলের যে শোটা ছিল, সেই শোতে আমার জন ওয়াকারকে মোটামুটি ভালোই লেগেছে এবং অ্যাক্টরটাও বেশ ভালোই অ্যাক্টিং করেছে আরকি। আ শুভ্র ভাই আপনি বলেন আপনার পছন্দ কে এই অ্যান্টি হিরো গুলোর মধ্যে? আমিও বাকি বার্নসের কথাই বলবো, উইন্টার সোলজার। আর এছাড়া যদি আস করেন তাহলে আমি বলবো ইয়েলেনা বেলনোভা। ইয়েলেনার নামটা আমি বলবো ব্ল্যাক উইডো। ও আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্যারেক্টার সিন্স হকাই সিজন 1। এই ক্যারেক্টারটা আমার পছন্দ বাকি বার্নসের পাশাপাশি। এহসান ভাই আপনি? আপনার ফেভারিট কোনটা? কে? আম
ওই যে শুভ্র ভাই যেটা বলতেছিল যে ফ্লোরেন্স পিওর যে ক্যারেক্টারটা প্লে করেছিল হকাই সিরিজে, ওই ক্যারেক্টারটার প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে। আমি দেখতে চাই এই ক্যারেক্টারটা কত দূর এগোয় আর কি। সো এই ক্যারেক্টারটা নিয়ে আমি এক্সাইটেড, প্লাস বাকি বার্নস এর প্রতিও তো একটা কর্নার সেই অনেক আগে থেকেই রয়ে গেছে, তার যে আপস এন্ড ডাউনস। ওকে অনেকটা উলভারিনের মতোই লাগে আর কি। সো এই দুইটা ক্যারেক্টার নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড। আচ্ছা, আপনাদের কি মনে হয় মার্ভেল তাদের অ্যান্টি হিরোদেরকে কিভাবে ট্রিট করে? অ্যান্ড মার্ভেলের অ্যান্টি হিরো গুলো কি তেমন একটা আপনাদের ভালো লাগে কম্পারেটিভলি টু ডিসি বা আদার্স? মার্ভেলের কিছু উল্লেখযোগ্য অ্যান্টি হিরোর নামও বলতে পারেন, শান্ত ভাই। অ্যান্টিহিরোদের মধ্যে যদি নাম নেওয়া লাগে, আমি সবার আগে নাম রিসেন্টলি আমার পছন্দ হচ্ছে লোকি। আর তারপরে অবভিয়াসলি ডেডপুল তো আছেই। মানে এই দুটো আমার বর্তমানে মানে ফেভারিট। ডেডপুল আগে থেকেই ছিল ফেভারিট, আর লোকি হচ্ছে আমি রিসেন্টলি তার হচ্ছে একটা মানে ভালো লাগা কাজ করা শুরু করছে, স্পেশালি লোকি। আমারও কিন্তু লোকি সিরিজটা বেশ ভালো লেগেছিল, টম হিডলস্টনকেও। তো শুভ্র ভাই, লোকি কি মার্ভেল কমিক্সে শেষ কেমন ছিল? লোকি মার্ভেল কমিক্সে, শুভ্র ভাই, এই কোশ্চেনটা আরেকবার করেন। লোকি মার্ভেল কমিক্সে কেমন ছিল? লোকি মার্ভেল কমিক্স আমি বলবো ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ক্যারেক্টার, থর ক্যারেক্টার হিসেবে। আহ, লোকি আমরা সিনেমাটিক ইউনিভার্সে যেমন দেখেছি, ঠিক তেমনই কমিকেও ওর অনেক পপুলারিটি ছিল, অনেক রকম ভ্যারিয়েশন ছিল, ভার্সন ছিল, অনেক ভালো ভালো এবং সুন্দর সুন্দর স্টোরিও আছে কমিক বুকে লোকিকে নিয়ে, যেমন এমসিইউতে র্যাগনারক তো লোকি স্টোরিটা। ক্যারেক্টারটাকে এখন একটু কি বলে হিরোইক হিসেবে দেখানো হচ্ছে। তাকে এখন হ্যাঁ, যেই রাস্তায় নিয়ে গেছে অনেকটা হিরোইক স্টাইলে। সো কমিক বুকেও কি হ্যাঁ, সে এরকম ছিল, নাকি কমিক বুকে তার ডার্ক সাইডটাও একটু ভালোভাবে পোর্ট্রে করা হয়েছে? কমিক বুকে অ্যাকচুয়ালি লোকিকে ভিলেন হিসেবে ইন্ট্রোডিউস করা হয়, পরবর্তীতে সময় বেসময় অ্যান্টি হিরো হিসেবেও দেখানো হয়, কিন্তু একেবারে হিরো হিসেবে আই গেস দেখানো হয় নাই, খুব কম দেখানো হয়েছে। মানে হয়তো কাজ করেছে থরের সঙ্গে বা অ্যাভেঞ্জার্সদের সঙ্গে, বাট আলটিমেটলি ইজ এ গড অফ মিসচিফ, মিসচিভিয়াস কাজকর্ম তো করবে অবশ্যই লোকি। তো আপনার ফেভারিট অ্যান্টি হিরো কে? আমার ফেভারিট অ্যান্টি হিরো আমি বলবো ডেয়ারডেভিল, সরি ডেয়ারডেভিল ডেয়ারডেভিল, সরি পানিশার। পানিশার, ওকে। হোয়াট অ্যাবাউট ডেডপুল? ডেডপুল, হ্যাঁ ডেডপুল আমারও অনেক একটা ফেভারিট এক্সম্যান ক্যারেক্টার। আর ডেডপুল অ্যাকচুয়ালি অ্যান্টি হিরো আর হিরো কাইন্ড অফ, কারণ ডেডপুল প্রথমে তো একটা মার্সেনারি হিসেবে ইন্ট্রোডিউস হয় এবং ওর মেন কাজই ছিল মার্সেনারি হিসেবে কাজ করা। ও কন্ট্রাক্টে মানুষকে মারতো, কন্ট্রাক্ট নিতেও সবার কাছ থেকে, ইভেন কমিকেও কন্ট্রাক্টেই কাজ করে অনেক সময় বেশি, কিন্তু এর পাশাপাশি অ্যাভেঞ্জার্স এক্সম্যান সবার সাথেই কাজ করেছে। ওর অ্যাকচুয়ালি এই হিরো ভিলেন অ্যান্টি হিরো কোনো সেন্স নেই, ও নিজের সেন্সে অ্যাকচুয়ালি ওর নিজের ও, কাছে যেটা ঠিক মনে হয় ও অ্যাকচুয়ালি সেটাই করবে। হোয়াট অ্যাবাউট জন ওয়াকার? হ্যাঁ, জন ওয়াকার ক্যারেক্টারটা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, কারণ জন ওয়াকার এটা আমরা আমাদের কমিকের ইউএস এজেন্ট, এই ক্যারেক্টারটা এটাও একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে একটা স্টিভ রজার্স ক্যাপ্টেন আমেরিকার একটা কাট অফ লাইট ভার্সন বানানোর চেষ্টা করেছিল। কারণ স্টিভ রজার্স আমরা তো দেখি যে এন্ড গেমের শেষে আমাদের স্টিভ রজার্স রিটায়ার করে যায়, ও নিজের টাইম পাস্টে ফেরত গিয়ে আর ফেরত আসে না। তো সে তার পুরো জীবনটাই ওখানে কাটিয়ে আসে এবং অবশেষে সে হয়তো এখন মারাও গিয়েছে এমসিইউ টাইম লাইনে। এটা হয়তো আমরা বিস্তারিত ব্রেভ নিউ ওয়ার্ল্ডে দেখতে পারবো যে আমাদের ক্যাপ্টেন আমেরিকার স্ট্যাটাস কি, সে হয়তো মারা যাবে, আমি যতদূর খবর পাচ্ছি আর কি, এরকম কিছু একটা দেখতে পারবো। এটা আমাদের জন্য সত্যি একটা দুঃখজনক কথা। তো বা এটা হলে তো স্যাড হবে জিনিসটা। হ্যাঁ, তো এটা আমার অনেকই এটা স্যাড ভালো একটা লেগেছে। বিষয়, কিন্তু এই গভর্নমেন্ট এই ক্যাপ্টেন আমেরিকার শূন্য জায়গাটা পূরণ করার জন্য একটা নতুন এজেন্টকে, একটা ওদের একটা নাম করা ডেকোরেটেড এজেন্টকে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকা বানানোর সিদ্ধান্ত নেয়। এর নামই হচ্ছে সেই জন ওয়াকার। সে প্রথমে ক্যাপ্টেন আমেরিকা হয়, এটা আমরা ক্যাপ্টেন আমেরিকা দ্য উইন্টার, সরি দ্য উইন্টার অ্যান্ড দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজটাতে আমরা দেখেছি অ্যাকচুয়ালি বিস্তারিত এই জিনিসটা, কিভাবে জন ওয়াকারকে ক্যাপ্টেন আমেরিকা বানানো হয় যখন স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকা হওয়া থেকে রিজেক্ট করে দেয়। তো তাকে ক্যাপ্টেন আমেরিকা বানানো হয়ে পরে আমরা বিস্তারিত ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজারে দেখেছি যে গল্পটা কিরকম কিভাবে হয়েছে, জন ওয়াকার কিভাবে একটু টুইস্টেড মাইন্ডেড হয়ে যায়, সুপার সিরামও নেয় ক্যাপ্টেন আমেরিকা হওয়ার জন্য।
সে নিজেকে ক্যাপ্টেন আমেরিকা ভাবতে, কিন্তু সে অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকা হতে পারে না। তো পরবর্তীতে এটা নিয়ে বাকি বার্নস আর স্যাম উইলসন এদের সঙ্গে একটা ফাইট হয়। পরবর্তীতে তাকে ক্যাপ্টেন আমেরিকা থেকে সরিয়ে দেওয়া হয়, তাকে বরখাস্ত করা হয়। তো এরপরে আমাদের সেই মিস্টিরিয়াস ক্যারেক্টার ভ্যাল কে হায়ার করে জন ওয়াকারকে ইউএস এজেন্ট হওয়ার জন্য। সো এখান থেকে ইউএস এজেন্ট এমসিইউতে। জি, আচ্ছা, শুভ্র ভাই আর শান্ত ভাই, আপনাদেরকে জন ওয়াকের ক্যারেক্টারটা সোলজার বয়ের সাথে সিমিলার লাগে দ্য বয়েজের? না, ওয়েল, আমি বলবো না সিমিলার সিমিলার লাগে, বলবো কিন্তু না। থিমটা কানেক্ট কাইন্ডা ওরকমই হয় যে ক্যাপ্টেন আমেরিকা যদি এরকম টুইস্টেড বা খারাপ মাইন্ডেড হতে হতো, কারণ এরকম একটা বলা যায়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সোলজার বয়ের সঙ্গে কিন্তু তুলনা হয় না, কারণ সোলজার বয় অন্য লেভেলে। সোলজার বয়ের কাছাকাছি জন ওয়াকার যেতে পারবে না। শান্ত ভাই কি কারণে যেতে পারে না? ভিন্ন কেন? আমার আমার মনে হয় জন ওয়াকারের মধ্যে আই থিঙ্ক 5% হলেও মরালিটি কোড থাকার কথা, যেটা সোলজার বয়ের মধ্যে একদমই নাই। মানে সোলজার বয় হচ্ছে বাই বর্ন হচ্ছে একটা সুপার হিরো বা সুপার ভিলেন যেটা হোক। অন দ্য আদার হ্যান্ড জন ওয়াকার হচ্ছে একটা ম্যান মেড সুপার হিরো, যে মানে হয়তো মানে যখন পয়দা হয়েছিল তখন আমাদের মতো নর্মাল মানুষ হিসেবেই জন্ম নিছে, পরবর্তীতে তাকে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করে সোলজার বানানো হয়েছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে হচ্ছে সোলজার বয়, ও একটা বলে না, হিন্দিতে একটা বলে না, পায়দাসী বুড়া, তো জন্মগত থেকে হচ্ছে ইভিল। তো সোলজার বয়ের সাথে কম্পেয়ার আমার তাকে মনে কি হয় না জন ওয়াকার এটা হবে। আর্টিফিশিয়াল ভাবে জন্ম দেওয়া হয়েছিল নাকি সুপার সিরাম দেওয়া হয়েছিল সোলজার বয়কে? সুপার এটা নিয়ে আমি বলি, সুপার সোলজার সোলজার সিরাম দেওয়া বয়কে হয়েছিল আমার মনে অ্যাকচুয়ালি হয়। কম্পাউন্ড ভি দেওয়া হয়। আমি বলি এটা ভট ইন্টারন্যাশনালের সায়েন্টিস্ট ফ্রেডরিক ভট, ওর প্রথম কম্পাউন্ড ভি এর ট্রায়াল ছিল। সো এটাতে ওরা রিক্রুট করছিল মানে টেস্ট সাবজেক্ট হিসেবে। তো ওখানে আমাদের সোলজার বয় নাম দেয়। সো সোলজার বয় ওয়ান অফ দ্য ফার্স্ট সাকসেসফুলি ভট ক্রিয়েটেড সুপার হিরোজ। আর আমরা তো দ্য বয়েজ সিজন থেকে দেখেছি যে ভট সিরাম গুলো অ্যাকচুয়ালি অ্যাডাল্টদের মধ্যে একটু এরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে, মানে আহ, কিভাবে কাজ করতে চায় না। মোস্ট অফ দ্য কেসেস ফেটালিটি দেখা যায়, সার্ভাইভ করে না হোস্ট। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ক্ষেত্রে বেশি সুইটেবল, এই জন্য ভট গোপনে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি কম্পাউন্ড ভিটা পুশ করে। এতে আমাদের সুপার হিরোরা মনে করতো যে তারা জন্মগতভাবে এই পাওয়ারটা পেয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা এই বাচ্চার তো বাবা মা সোলজার বয় গুলোকে কি টার্গেট বেবি করে। অবস্থায় তাকে সুপার সিরামটা দেওয়া হয়? না, না, সোলজার বয় কমপ্লিটলি অ্যাডাল্ট ছিল এবং সে স্বইচ্ছায় এই ট্রায়ালে নাম দেয়, এবং তারপরে টেস্ট গুলো করা হয় আর কি। কারণ এটা তখন ইয়া, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইমে, আই হ্যাঁ, গেস এটা মেবি। এটা শোতে ভালো করে দেখানো হয়েছিল এবং তার ফাদারের হ্যাঁ, হ্যাঁ, রিলেশনটাও দেখানো হয়েছিল। শান্ত ভাই হ্যাঁ, মনে হয় তার ভুলে ফাদারের গিয়েছিল। সঙ্গে। হ্যাঁ, সো অ্যাকচুয়ালি সেও আমি কিন্তু ওই ম্যানমেডই। পার্টটা হচ্ছে স্কিপ করে গেছি। আর জন বকারের কথা যদি আমি বলি, জন বকার যে একেবারে খারাপ হ্যাঁ, তা সেও না। কিন্তু জন ম্যানমেড, কিন্তু বকার, তার কি মোরালিটি আছে কিনা সেটা আপনি ব্যাখ্যা করেন। হ্যাঁ, জন ওয়াকারের মোরালিটি আছে, কারণ দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের লাস্টে আমরা কিন্তু দেখি যে জন ওয়াকার কিন্তু স্যাম উইলসন আর বাকি বন্সের সঙ্গে টিম আপ করে তো ওদের ওই টেররিস্ট গ্রুপটার এগেনস্টে ফাইট করার জন্য। এখানে কিন্তু জন ওয়াকারের মধ্যে কিন্তু মোরালিটি আছে। সে যে একেবারে খারাপ তা না, কিন্তু সে হচ্ছে খারাপ না, কিন্তু সে একটা মাত্রা ছাড়িয়ে গেছে অ্যাকচুয়ালি, কারণ তার একটা সোলজার বয়ের মধ্যে কি শখ। কোনো মোরালিটি আছে? সে কি নিজের দেশের ভালো করতে চায় নাকি সে টোটালি সাইকো? সোলজার বয় আমি বলবো টোটালি সাইকো। এই আগেও সাইকো ছিল, আর তার ওই যে ইমপ্রিজেন্ট হয়েছিল এত বছর, এরপরে তো সে পিটিএসডির রোগী হয়ে গেছে actually। এটা তো শোতে বুচার অনেক ভালোভাবে বলেছিল, আমরা বুঝেছি ওটা দেখি, যে এই এত বছর ধরে রাশিয়ানদের টর্চার হওয়ার জন্য সোলজার বয় কাইন্ড অফ পিটিএসডি হয়ে গেছে। আর এর আগে সোলজার বয় একটু স্যাডিস্টিক টাইপ ছিল। আর আমরা দ্য বয়েজ সিরিজ থেকে দেখতে পেলি কম্পাউন্ড বিটা অ্যাকচুয়ালি হোস্টের উপর একটা নেগেটিভ এফেক্ট ফেলে, মানে তার অ্যাটিটিউড আর পার্সোনালিটি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সব সুপার হিরোর কিন্তু লং টার্ম খারাপ। ইফেক্ট ফেলে। তারা কিন্তু টুইস্টেড মাইন্ডেড, তারা ভালো চিন্তা ভাবনা করে না। সবাই যা হয় আমি সুপার হিরো, যা মন চাই করলাম। টুইস্টেড মাইন্ডেড তারা, sadistic। আচ্ছা, আচ্ছা, এখন আমরা মার্ভেলের ব্যাক করি। এগাথা অল অ্যালং, এই শোটা আপনাদের কেমন লাগছে? সবাই একটু উত্তর দিন। কেমন লাগছে আপনাদের এই আমি শোটা? আমার কাছে এই শোটা দারুণ আমি লেগেছে। আগাথা আই অল লাভ অ্যালং দেখি নাই। দ্য শোটা আমার কাছে দারুণ লেগেছে। এপিসোড 3টা রিলিজ হয়েছে, আমি এপিসোড 4 দেখার জন্য লিটারালি ওয়েট করতেছি। এহসান ভাই, আপনি দেখেননি শোটি?
না আমি এখনো মানে লোকি দেখতেছি আর কি। লোকি প্রথম 3টা এপিসোড দেখলাম আর স্টার্ট করলাম, এগুলো শেষ করে তারপর অগাথা দেখবো। জি, লোকি দেখেন ভালো এগাথা সিরিজ। দেখার আপনি জন্য এখনো অনেক আমি পিছিয়ে সাজেস্ট আছেন। করবো ওয়ান্ডা ভিশনটা আগে শেষ করার জন্য। ওয়ান্ডা হ্যাঁ, ভিশনটা দেখে তারপর এগাথা অল অ্যালংটা, ওয়ান্ডা ভিশন আর মাল্টিভার্স অফ ম্যাডনেস এই মুভিটা, আচ্ছা, মাল্টিভার্স অফ ম্যাডনেস এটা তাহলে কথা পরে বুঝে আপনার আবার বুঝতে বলেন। সুবিধা। হ্যাঁ, মাল্টিভার্স অফ ম্যাডনেসটা দেখেছি, মানে মার্বেলের প্রায় সবগুলো ফিল্মই দেখা হয়েছে, শেষের দিকের গুলো ছাড়া। আর হকাই সিরিজটা দেখেছি, আর থর শুরু করেছি, আর হচ্ছে হোয়াট ইফ সিজন 1 শেষ করেছি। বাহ! আচ্ছা, তো শুভ্র ভাই, এগাথা অল অ্যালং শোটা অনেকে মক করছে যে এই শো কেন বানিয়েছে? এটা তো কেউ চায়ওনি। দিস ইজ দ্য লাস্ট থিং ফ্যান্স ওয়ান্টেড। সো অনেকে এটা নিয়ে মক করছে এবং হ্যাঁ, দেখতেও চাচ্ছে না। আপনি কি বলেন যে হ্যাঁ, এটা ফ্যান্সদের কি অ্যাকচুয়ালি এটা ট্রাই আমি করা উচিত বলবো, নাকি জাস্ট ইগনোর করা উচিত জাস্ট লাইক শি হাল্ক? আমি বলবো ট্রাই করা উচিত। কারণ এগাথা অল অ্যালং শি হাল্ক থেকে ফার বেটার, 100% বেটার। এটা আপনার ট্রেলার আচ্ছা। দেখে হোক বা প্রথম এপিসোড গুলো দেখেন, তাহলে পরে বুঝবেন এগাথা অল অ্যালং সিরিজটা অবশ্যই ভালো। স্পেশালি যারা আমাদের মতন ডাই হার্ড মানে অরিজিনাল মার্ভেল ফ্যান, যারা ডিপলি চিন্তা ভাবনা করে, যারা ওয়ান্ডা ভিশনে একটা ইস্টার এগের জন্য যারা প্রত্যেকটা এপিসোডে কামড়া কামড়ি করতো যে মেফিস্টো কখন আসবে, মেফিস্টোর নাম কখন শুনবো, তাদের সেটা জন্য তো এই ভাই শোটা কিন্তু আজও মানে খারাপ লাগে যে কি হাইপ ছিল মেফিস্টোকে খোঁজার। হ্যাঁ, কোথায় গেল সেই ওইটা হাইপ? আমরা এই এগাথা অল অ্যালং এই কিন্তু আস্তে আস্তে পাবো। আচ্ছা এবারও তো শুভ্র যদি ভাই, মার্ভেল আমাদেরকে বোকা বানায় এবং মেফিস্টোকে না দেখায় তখন কি হবে? আমার তো মনে হয় না মেফিস্টোকে আমি মেফিস্টোকে দেখাবে এবার। না, মনে হয় এই সিজনে দেখাবো না। মেফিস্টোকে আমরা আয়রন হার্ট সিরিজে দেখতে পারবো। মেফিস্টোর রেফারেন্স আমরা পাবো এগাথা অল অ্যালং সিরিজে। আপনারা হয়তো দেখেন না, এই জন্য আমি আর স্পয়লার দিচ্ছি না, বেশি কিছু বললে আপনারা স্পয়লার খেয়ে যাবেন। আমি দেখেছি, আচ্ছা তাই আমি বলবো শুভ্র ভাই, এপিসোড গুলো আচ্ছা এই অগাথা অল অ্যালং, এখানে কি অগাথা ক্রিস্টি থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছে নাকি? মানে অগাথা ক্রিস্টি কিন্তু একজন ফেমাস মিস্ট্রি স্টোরি রাইটার আর কি। তো এই ক্যারেক্টারটা কি কোনো মানে রাইটার বা ওরকম ডিপ থটফুল কোনো ক্যারেক্টার? এটা সম্পর্কে আমি আসলে জানি না, আপনি কি বলতে পারবেন? এটা অরিজিনটা একটু বলতে পারবেন? হ্যাঁ, ভাই এগাথা একটু এগাথা হার্কনেস। সম্পর্কে ব্যাখ্যা করেন। অনেকে এগাথা সম্পর্কে জানে না এবং আমি জানতেও চায় এগাথা না। সো সম্পর্কে বলুন। এগাথার পুরো নাম হচ্ছে এগাথা হার্কনেস। এটা অ্যাকচুয়ালি 1960 এর আশেপাশে ফ্যান্টাস্টিক ফোর কমিক বুকে ফার্স্ট এগাথা ডেবিউট হয়। ওই কমিক বুকে মিস্টার ফ্যান্টাস্টিক মানে রিড রিচার্ডস আর সুজ স্টর্মের বাচ্চা দুজন, যারা ফ্র্যাঙ্কলিন আর ভ্যালেরিয়া রিচার্ডস, তাদের ন্যানি মানে বেবি সিটার হিসেবে অ্যাকচুয়ালি এগাথাকে প্রথমে ইন্ট্রোডিউস করা হয়। পরবর্তীতে এটা রিভিল করা হয় যে এগাথা হচ্ছে অ্যাকচুয়ালি একজন উইচ, এগাথা হার্কনেস। তো ওখানে এগাথাকে প্রথম দেখানো হয়। এরপরে থ্রু আউট দ্য টাইম মার্ভেলের মিস্টিক্যাল সুপার ন্যাচারাল তাকে আমরা পাই। সে একটা সে বিলং করে, উইচদের সঙ্গে তার অনেক ইন্টারাকশন আছে। এই বাহ! বাই দ্য ওয়ে আরেকটা কথা আমি শুনলাম যে এই শোটাতে নাকি অনেক ম্যাচিউর সিন আছে। সো এটা কি ট্রু? ম্যাচিওর সিন আই গেস টিভিএমএ রেটিং তো আমি মেবি দেখি নাই কোথাও যে অ্যাকচুয়ালি আর রেটেড কিছু আছে কিনা। ম্যাচিওর সিন এখন পর্যন্ত, আমি 3টা এপিসোড রিলিজ হয়েছে, 3টা এপিসোডে আমি সেরকম ম্যাচিওর সিন কিছু দেখিনি। হয়তো আমরা দেখতে পাবো, যদি দেখতে পাই এবং সেটা যদি ভালো হয় অবশ্যই সেটা এটা ভালো এটা নিয়ে লাগবে আমার। সবার কাছে একটা কোয়েশ্চেন আছে আমার। আর রিসেন্টলি আমরা দেখলাম যে 'ডেডপুল' এবং 'ভুলভারিন' মুভিটা সেটা বেশ আর-রেটেড ছিল। হ্যাঁ? তো ডিজনির যে কোডটা ছিল যে তারা সবসময় PG-13 মুভি বানাবে, ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি বানাবে। হাউ ডিড দ্যাট চেঞ্জ? অ্যান্ড হাউ ডিড 'ডেডপুল' বিকাম অ্যান আর-রেটেড মুভি? এটা সম্পর্কে শান্ত ভাই, আহ, আপনি, এহসান ভাই, সৌরভ ভাই কিছু ব্যাখ্যা করুন আমাদেরকে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা কনটেক্সট আছে এর পিছনে। কারণ আমরা সবাই জানি যে ডিজনি অ্যাকচুয়ালি কিন্তু বাচ্চাদের জন্য মেইনলি কাজ করে, মুভি বানায়, সিরিজ। জি, আমরা এই আমার সবাই প্রশ্নটা ছোটবেলা এইটা থেকে নিয়েই যে ডিজনি মুভি দেখে তারা বড় সারা হয়েছি। জীবনে একটা কোড তো ফলো করে এসেছে। যারা ফ্যামিলি হ্যাঁ, ফ্রেন্ডলি হ্যাঁ, বানাবে। এখন নিজেদের যে কোডটা, নিজেদের যে মেইন আ অথেন্টিসিটি সেটা তারা চেঞ্জ করে ফেলল। এটা কি তাদের কোম্পানির জন্য খারাপ? এটা একটু ব্যাখ্যা করেন। না আমি বলবো না খারাপ। মার্ভেলের ক্ষেত্রে আমি বলবো এটা অবভিয়াসলি ভালো। কারণ সিন্স ডিজনি বট মার্ভেল, মার্ভেলের কিন্তু অনেক আর রেটেড স্টাফ আছে। যেমন মার্ভেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাকশন সিন আছে, যেগুলো রেটেড হয় না বলে মুভিতে আমরা দেখতে পাই না। যার কারণে আমাদের মুভিগুলো একটু কাইন্ড অফ মিডিওকর বা আমাদের কাছে একটু লো লাগে। এটা আরো
বেটার হতে পারত। তো কিছু কিছু ক্যারেক্টার আছে যারা লিটারালি আর রেটেড, এরা আর রেটেড ছাড়া এদেরকে PG-13 হিসেবে দেখানো পসিবল না। যেমন ডেডপুলকে PG-13 হিসেবে দেখানো পসিবল না। ও ডেডপুলের নামই আর রেটেড। ডেডপুলকে দেখাতে গেলে অবশ্যই মুভিটা আর রেটেড রাখতেই হবে, কারণ ডেডপুল জি, প্রতি মার্ভেলের জন্য এটা অ্যাক্সেস অবশ্যই ভালো এবং আমরা আ আর আমরা মার্ভেলের জন্য এটা সবাই অবশ্যই ভালো। এটা আমরা অনেক সময় দেখেছি। আমরা কিন্তু আমি জানতে চাচ্ছি হ্যাঁ, ডিজনির ব্যাপারে। ডিজনির জন্য এটা ভালো কিনা? তারা তো নিজেদের কোড ব্রেক করছে। না, ডিজনি অ্যাকচুয়ালি কোড ব্রেক করছে না। তারা অ্যাকচুয়ালি নতুন একটা আম আ সেন্সর বোর্ড ইন্ট্রোডিউস করছে অ্যাকচুয়ালি, যে টিভিএমএ মানে ম্যাচিউর অডিয়েন্সদের জন্য তারা একটা সেকশন আলাদা করে ওটা ডিজনি প্লাস হটস্টারে বানাচ্ছে, যেটা 17 প্লাস বা 18 প্লাস দের জন্য। তো ওখানে আমরা সব আর রেটেড আর টিভি ম্যাচিউর টিভিএমএ যে রেটিং এর সিরিজগুলো ওইগুলো দেখতে পাবো। তারা অ্যাকচুয়ালি তাদের রেটিং সিস্টেমটাকে সম্প্রসার করছে। আর PG-13 এর পাশাপাশি আর রেটেড এবং ম্যাচিউর অডিয়েন্সদের জন্য কিন্তু মুভি সিরিজ এগুলো রাখছে, কারণ এটা আমরা কি এখন ডেডপুল ম্যাচিউর মুভি হয়ে গেছি ১ম ছিল? অ্যাডাল্ট। হ্যাঁ, ডেডপুল অফিসিয়ালি মার্ভেলের প্রথম আর রেটেড মুভি ছিল ডিজনিরও? ডিজনির। আ তা এটা আপনার কি মনে হয় তাহলে ডেডপুলের জন্য কি তারা কনভিন্স করেছে মার্ভেল স্টুডিওজ ডিজনিকে? ইয়েস, অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি অনেকদিনই মার্ভেলের প্ল্যান ছিল যে অ্যাকচুয়ালি মার্ভেলের প্রয়োজন আর রেটেড দেখানো, বা কিছু কিছু জিনিস আছে যেমন সুপার ন্যাচারাল বিভিন্ন শো আছে, যেমন মুন নাইটটাকে তারা PG-13 হিসেবে বানিয়েছে। মুন নাইট গোটেড শো, অনেক সুন্দর শো, যারা দেখেন না আমি সাজেস্ট করবো আপনারা দেখেন। কিন্তু জি, মুন অবশ্যই নাইটটাকে দেখেছি। আরো আমার ওয়ান অফ দ্য ফেভারিট। হ্যাঁ, মুন নাইটকে আরো বেটার করা সম্ভব হতো যদি আর রেটেড সিস্টেমটা থাকতো, যদি আর রেটেড বানানো যেত, তাহলে এবার আরো অনেক সুন্দর বানানো হতো। তো আমরা ছোটবেলা থেকে মার্ভেলের মুভি দেখছি MCU তে, ডিজনিতে। তো মার্ভেলের মুভিগুলোতে আমরা দেখতে দেখতে কাইন্ড অফ আমরা সবাই কিন্তু বোর হয়ে গেছি যে প্রপার অ্যাকশন নাই, আরো অ্যাকশন লাগবে, আরো ব্লাড লাগবে। আমাদের কিন্তু একটা আর রেটেড এর থার্স্ট চলে আসছে যে আমাদেরকে আরো অ্যাকশন লাগবে, আরো ইন্টেন্স সিন লাগবে, আরো থ্রিল লাগবে। তো এটার জন্য মার্ভেল ফ্যান্সরা কিন্তু বোর হয়ে যাচ্ছে যে বাচ্চাদের জিনিস বানাচ্ছে কেন, কারণ আমরা কিন্তু সবাই দিন দিন বড় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু আর বড় ছোট নেই। তো আমাদের কথা বিবেচনা করে যে তাদের একটা বিরাট অডিয়েন্স, যেহেতু মেল অডিয়েন্স, মেল এবং ফিমেল অ্যাডাল্ট অডিয়েন্স, তো এটা ডিজনি এবং মার্ভেল দুজনের কনসিডারেশনে এসে এরা আর রেটেড আর টিভিএমএ মানে ম্যাচিওর টিভি অডিয়েন্স একটা রেটিং সিস্টেম চালু করেছে। এটা ডিজনি প্লাস হটস্টারে একটা সাবস্ক্রিপশনের মধ্যে একটা আলাদা পার্ট থাকবে, যেটা 17 প্লাস বা 18 প্লাসরাই শুধু অ্যাক্সেস পাবে, বাচ্চাদেরকে জন্য এটা না। তো এই জি, ম্যাচিওর আমারও অ্যাডাল্ট আমারও অডিয়েন্সদের মনে হয় যে জন্য actually ঠিক এটা আছে দেয়া। তারা নাহলে করতে মার্ভেল পারে ২ অ্যাকচুয়ালি টা। তার সিনেম্যাটিক ইউনিভার্সটা এক্সপ্যান্ড করতে পারবে না প্রপারলি। জি, জি, ধন্যবাদ। হ্যাঁ, আমারও আমি তাই একটা মনে জিনিস হয়। add করতে চাই। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, হ্যাঁ। এখন মার্বেল যদি এখন ওই এক্স-মেন এর ক্যারেক্টার গুলোকে এখন ওদের এই সিনেমাটিক ইউনিভার্সে আনতে চায়, ইন্ট্রোডিউস করতে চায়, তাহলে কিন্তু আর রেটেড ছাড়া পসিবল না অ্যাকচুয়ালি। উলভারিনকে, তারপরে ম্যাগনিটো, এই ক্যারেক্টার গুলোকে যদি আপনি এই সিনেমাটিক ইউনিভার্সে ফিচার করতে চান, তাহলে কিন্তু স্টোরি গুলোকে আর রেটেড করতে হবে। তো আই থিংক এটা আই একটা থিংক কেভিন স্ট্র্যাটেজি। ফাইগির বেশ কষ্ট হয়েছে ডিজনিকে রাজি করাতে। বাট হি ডিড ইট ফর দ্য ফ্যানস যাতে কোনো লিমিট না থাকে। ইয়েস, হ্যাটস অফ টু তো কেভিন ফাইগি। থ্যাংক ইউ কেভিন ফাইগি। উই লাভ ইউ কেভিন ফাইগি। হ্যাঁ, কেভিন ফাইগি এই ইন্ডাস্ট্রির জন্য honestly হলিউড ইন্ডাস্ট্রির জন্য বেশ অনেক কিছুই করে আসছে। যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। অন্য কেউ এত খুবই পাওয়ারফুল ভিশন নিয়ে অনেক ভিশন থাকে, ভিশন সবারই থাকে। বাট সবাই এক্সিকিউট করতে পারে না। কেভিন ফাইগি এটা অনেক বছর ধরে করে আসছে। আপস ইয়েস, অ্যান্ড ডাউনস অনেক কিছু কেভিন থাকতে ফাইগি পারে। আমরা অ্যাকচুয়ালি হেট করতে এক্স-মেন পারি, লাইক ক্যারেক্টারদের করতে পারি, সঙ্গে বাট কাজ এটা ট্রু। করার জন্য হি ইজ হ্যাঁ, অ্যাকচুয়ালি কেভিন প্রপারলি ফাইগি ডুইং ইট। অ্যাকচুয়ালি কেভিন ফাইগি অ্যাকচুয়ালি এক্স-ম্যানের জন্য কিন্তু অনেক চেষ্টা করছে এক্স-ম্যানকে মার্ভেলের সঙ্গে আবার এক করার জন্য। বিকজ আমরা সবাই জানি যে ফক্সের কাছে এক্স-ম্যানের রাইটস গুলো ছিল, যেটা মার্ভেল অবশ্য কিনে নিয়েছে। এখন আস্তে আস্তে মার্ভেলে আমরা এক্স-ম্যান ক্যারেক্টারদেরকে দেখতে পারবো, আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবো সব ক্যারেক্টারসদের। সো আপনারা হয়তো জানেন কিনা জানি না, তাও আমি আপনাদেরকে জানাই, কেভিন ফাইগির জীবনের ফার্স্ট অ্যাজ আ প্রোডিউসার ওয়ার্ক ছিল এক্স-ম্যান ফার্স্ট হ্যান্ড বলছি, সরি, এক্স-ম্যান 1 মানে প্রথম এক্স-ম্যান যে মুভিটা, এটা ছিল কেভিন ফাইগির প্রথম নিজস্ব মানে প্রোডিউসার হিসেবে তার কাজ। প্রথম প্রোডিউসার হিসেবে ওই মুভিতে কাজ করে। সো তার এই এক্স-মেন মুভিগুলোর প্রতি কিন্তু তার একটা সফট কর্নার ছিল। সে ওখান থেকে কাজ শুরু করে এবং পরবর্তীতে ইন্সপায়ার্ড হয়ে সে নিজে মার্ভেলের মুভির প্রোডিউসার হওয়া শুরু করে। মার্ভেলের মুভিস নিয়ে কাজ করা শুরু করে এবং আমাদেরকে একটা সিনেমাটিক ইউনিভার্স সে দিতে পেরেছে। একটা সিনেমাটিক জি, ইউনিভার্স বানাতে সক্ষম হয়েছে।
জি, আই অলসো রেসপেক্ট হিম বিকজ অনেক ফ্র্যাঞ্চাইজ আছে, অনেক সিরিজ আছে, অনেক হেডও থাকে এবং মার্ভেল অনেক আপস ইউনিভার্স এন্ড ডাউনস থাকে। অনেক তা- হ্যাঁ, ভাস্ট হ্যাঁ। আর অনেক বড়। জি, জি, জি। অনেক অনেক ক্যারেক্টার্স আছে, অনেক টিমস আছে, অনেক আহ, অনেক কিছু আছে। এগুলো জাস্ট অ্যাভেঞ্জার্স নিয়ে বা জাস্ট আয়রন ম্যান, থর, হাল্ক, জাস্ট এদেরকে নিয়ে না। মার্ভেলের অনেক কিছু আছে, এক্সম্যান আছে, ইনহিউম্যানস আছে, থান্ডারবোল্টস আছে, ডার্ক অ্যাভেঞ্জার্স আছে, মিডনাইট সানস আছে। এরকম অনেক টিম আপ আছে। যেমন স্পাইডারম্যানের লিটারালি একটা স্পাইডার ভার্স আছে। জি, তো মার্ভেল এই পুরো জন্য একটা সম্পূর্ণ ইউনিভার্স। এটা তো ছোটখাটো কিছু না। মাল্টিভার্সও আছে। এন্ড অনেকগুলো ফ্র্যাঞ্চাইজের হেডও আছে। অনেকে অনেক কিছু ট্রাই করছে। বাট আমরা দেখি যে কতগুলো ফল হচ্ছে, পড়ে যাচ্ছে এবং ডিসির তো আমরা দেখলামই যে তাদের যে হেডদের কারণে কিন্তু হয়। একটা এক্সিকিউটিভ বা প্রোডিউসার তাদেরকে ঠিক থাকতে হয়। সো এটা ঠিক ছিল না কখনো অন্যান্য বিভিন্ন জিনিসের। বাট কেভিন ফাইগি এমসিইউ যেভাবে তার এস্টাবলিশ রেপুটেশনটা হওয়ার ধরে পরে রেখেছে এত বছর ধরে, সেটা খুবই অ্যাডমায়ারেবল। এন্ড আমরা মার্ভেলের অনেক রিসেন্ট ট্র্যাশ শো আছে, সেগুলো আমরা বলতে পারি ট্র্যাশ। বাট এটা মেনে নেওয়া যায় কজ এটা খুবই বড় একটা ইউনিভার্স এবং প্রতি বছরই প্রায় অনেকগুলো মুভিজ এবং শোজ তারা রিলিজ করে। অ্যান্ড কিছু কিছু শোজ ট্র্যাশ হতেই পারে, এটা মানা যায় কজ সবগুলো কোয়ালিটি ধরে রাখা ইজ এ ভেরি চ্যালেঞ্জিং থিং। বাট উই হোপ যে সামনে ভালো কিছু কন্টেন্ট দিবে কজ অলরেডি সুপার হিরো ফ্যাটিক চলছে। একটা কথা হ্যাঁ, হচ্ছে আমি এই যে বিষয়ে আমরা একটু যদি অ্যাড করতে চাই। রিসেন্ট শো এর কথাগুলো যদি বাদও দেই, আমাদের 2019 পর্যন্ত যে আমরা যে ইনফিনিটি সাগাটা দেখছি, এটাও এস্টাবলিশ করা কিন্তু একটা মুখের কথা না, চারটিখানি কথা না। অনেক স্টুডিও ট্রাই করছে, ইউনিভার্সাল ট্রাই করছে, তাদের ডার্ক ইউনিভার্স নামে একটা ওয়ার্ল্ড এস্টাবলিশ করার চেষ্টা করছিল, ওটাও ফেলড হয়েছে। আর ডিসির অবস্থা তো আমরা দেখছি। বাট মার্ভেল এত দূর আসছে, 22টা মুভি দিছে আমাদেরকে, এটা অবশ্যই মানে ছোট করার মতো বিষয় না। হ্যাঁ, রিসেন্ট যে শো গুলো তারা দিচ্ছে সেগুলো আপ টু দ্য মার্ক হয় নাই, বাট স্টিল তারা আবার আমাদেরকে হচ্ছে ডেডপুল অ্যান্ড ওলভারিন দিছে। অ্যান্ড সামনে যা যা আসতেছে, এই মার্ভেল সিক্রেট ওয়ার্স, তারপর হচ্ছে ডুম স্টেপ, আশা করা যায় যে মার্ভেল আবার আমাদেরকে সারপ্রাইজ করবে জি, আপনি এমসিইউ। শুরুতে হ্যাঁ, কি আমি এই বলছিলেন বলুন। বিষয়টা অ্যাড করতে চাই। মার্ভেল অ্যাকচুয়ালি ইনফিনিটি সাগার পরে মাল্টিভার্স সাগা অ্যানাউন্স করে ফেজ 4, 5, 6। তো ফেজ 4 আর ফেজ 5 এইটা মেইনলি মার্ভেলের কাছে ছিল একটা এক্সপেরিমেন্টাল ফেজ। তারা বিভিন্ন শো, বিভিন্ন জানরাতে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করার ট্রাই করছে যে কোনটা করলে কিভাবে হয়। এই জন্য আমরা কিন্তু ইউজুয়ালি মার্ভেলের যেরকম কন্টেন্ট দেখতে পাই, তার থেকে কিন্তু একটু ভিন্ন বা আলাদা কিছু সিরিজ আর মুভিজ দেখছি, রাইট? তো এগুলোর মধ্যে কিছু হিট করেছে, কিছু অ্যাকচুয়ালি ফল করেছে, মানে ফ্লপ খেয়েছে। তো এটা কাইন্ড অফ মার্ভেলের কাইন্ড অফ এক্সপেরিমেন্ট ছিল। তারা এক্সপেরিমেন্ট করে অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিল যে তারা অ্যাকচুয়ালি এটা বানানো পসিবল কিনা বা এইদিকে যাওয়া সম্ভব কিনা। তো তারা বিভিন্ন রকমের এরকম এক্সপেরিমেন্টাল শো চালায়, যেমন শি হাল্ক, তারপরে মিস মার্ভেল। এগুলা মিস মার্ভেল হ্যাঁ ভালো, বাট অতটা ভালো আমি বলবো না actually। আমার পার্সোনালি অতটা ভালো মনে হয়নি। আর মিস মার্ভেল শোটা মোটামুটি ঠিক আছে। তারা কন্টিনিউটি টেকের জন্য তারা এরকম এক্সপেরিমেন্টাল কিছু প্রজেক্ট অনেস্টলি বলতে গেলে অ্যাকচুয়ালি শো ক্রিয়েট গুলো তেমন করেছে। একটা ভালো হয়নি, কেবলমাত্র লোকি আর মুন নাইটটা বেশ ভালো ছিল, এটা আমার মনে হয় আর কি। হ্যাঁ, আমি এখন যদি হকাইটাও ভালো ছিল। লিস্ট করি, হ্যাঁ আমি যদি এখন লিস্ট করে বলি, তাহলে ফেজ 4 আর 5 এর মধ্যে লোকি, মুন নাইট, হোয়াট ইফ, হ্যাঁ এই সিরিজগুলো অ্যাকচুয়ালি টপ ছিল। এগুলা হিট করছে, এগুলা ভালো ছিল। এরপরে যদি বলি তাহলে মিস মার্ভেলকে আমি রাখবো, আর সবার লাস্টে রাখবো শি হাল্ক। কারণ শি হাল্ক শোটা অ্যাকচুয়ালি খুব বাজে হয়েছে। আর এটাতে অ্যাকচুয়ালি ফ্যান্সদেরকে ইউজ করা হয়েছে, ডিয়ার ডেভিলের লোভ দেখে অ্যাকচুয়ালি 9টা এপিসোড দেখানো হয়েছে। জি। এটা আমাদের অ্যাকচুয়ালি নেক্সট করাটা টপিকটা একটু এটা ভালো। রিলেটেডই। তবে এর মাঝে আমি এড করতে চাই যে আমি ভাইয়ের সাথে এগ্রি করি। আমরা মার্ভেলের মোটামুটি অনেকগুলো ফেজ দেখেছি। বাট কম্পারেটিভলি এই যে রিসেন্ট ফেজটা, এটাতে একটু ডাউনফল একটু বেশি দেখেছি। অ্যান্ড এটা যদি আমরা খেয়াল করি, মার্ভেল কিন্তু অনেকগুলো ডিফারেন্ট টাইপের জনরাতে টাচ করেছে এবং এক্সপেরিমেন্টাল শোস তো ছিল। ওয়ান্ডাভিশন ওয়াজ ওয়ান অফ দেম। তারপর তারা ওয়্যারওলফ হ্যাঁ, নিয়ে ওয়ান্ডা একটা ভিশনও কিন্তু ভালো বানিয়েছিল, শো যেটা ছিল। সবাই দেখেছেন কিনা আমি জানি না, ওয়্যারওলফ নিয়ে। ওয়ারওয়ালফ ওটা বাই বেশ। নাইট আমি দেখেছি, ওটাও অনেক সুন্দর ছিল। ওয়ারওয়ালফ জি, বাই নাইট এটা অ্যাকচুয়ালি মার্ভেলের, এই যে বললাম না এক্সপেরিমেন্টাল একটা জিনিস। মার্ভেল কিন্তু তাদের যে ওয়ান টাইম টিভি স্পেশাল, এগুলো কিন্তু মার্ভেল বানায় না। ওয়ান টাইম টিভি স্পেশাল কিন্তু একটা হ্যালোউইনের জন্য বানিয়েছিল, যে ওয়ারওয়ালফ বাই নাইট। একটা এপিসোডে 1 ঘন্টার কাছাকাছি শো রান টাইম হয়। তো এরকম মার্ভেল ফেজ 4 আর 5 বিভিন্ন জিনিস নিয়ে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্ট করার ট্রাই করেছে যে এটা possible। এই এক্সপেরিমেন্ট করার মাধ্যমে তারা এখন ফেজ 5, 6, 7 এগুলোতে এখন কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করছে। আর আমরা তো সবাই ডেডপুলে ওই রেফারেন্সটা দেখেছিলামই, যে ডেডপুল বলভারিনকে বলেছিল ইউ জয়েন্ড ইট ইন আ বিট অফ লোর পয়েন্ট।
তো মার্ভেলের অ্যাকচুয়ালি লো পয়েন্ট চলছিল ফেজ 4 এন্ড 5 থেকে। সো বাট মার্ভেল আবার আস্তে আস্তে তার নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমি আশা করব মার্ভেল আবার সেই আগের জায়গায় পৌঁছাতে পারবে এবং আরো হারিয়ে যাবে সেই জায়গায়। জি, আমাদের নেক্সট টপিকটা এটা নিয়ে যে মার্ভেলের পোস্ট এন্ড গেম নিয়ে আপনাদের মতামত জানতে চাই যে মার্ভেলের যে পোস্ট এন্ড গেম মুভিগুলো ছিল, শো গুলো ছিল, এগুলোর মধ্যে কোনগুলো আপনাদের ফেভারিট বা কোনগুলো আপনাদের ভালো লেগেছে সেটা নিয়ে বলুন। শুরুতে শান্ত ভাই বলেন। ইন গেমের পরে আমি যদি বলি, ওয়েল, অবভিয়াসলি নো ওয়ে হোম। এই মুভিটা নিয়ে আমি পার্সোনালি খুব হাইপড ছিলাম। আর তারপরে ডক্টর স্ট্রেঞ্জ, ফার্স্ট অফ অল স্যাম রাইমির জন্য, স্যাম রাইমি ডিরেক্টর, এন্ড হ্যান্ডস ডাউন স্যাম রাইমি আমার খুব ফেভারিট একটা ডিরেক্টর। ওয়েল, মুভি দেখার পর আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, বাট স্টিল আমি ওটাকে আমার লিস্টের মধ্যে রাখবো। আর শো গুলোর মধ্যে লোকি, তারপরে হচ্ছে আহ মুন নাইট, এই দুটো তো অবভিয়াসলি মানে আমার মনে হয় হচ্ছে মানে যতগুলো রিসেন্ট প্রজেক্ট আসছে মার্ভেলের তার মধ্যে অবভিয়াসলি বেটার। আর ফ্যালকন এন্ড উইন্টার সোলজারের একটা পটেনশিয়াল ছিল, বাট তারা শেষে গিয়ে একটু অ্যাব্রাপ্ট করে ফেলছে। আর বাকি হকাইটা মোটামুটি আমি রাখবো একটা লেভেলের মধ্যে। আর এগুলো ছাড়া যে শোগুলো আছে, যেমন মিস মার্ভেল, তারপর শিয়ালক, এগুলো অ্যাকচুয়ালি মানে আমি এখনো শেষই করি নাই। এহসান ভাই আপনার মানে কি ফেভারিট ভালো লেগেছে ফেজ 4 এর এন্ড গেমের পরে? আমার পোস্ট এন্ড গেমের পরে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিটা। এটা পুরো অন্যরকম একটা ফিলিং দিয়েছে, মানে মার্ভেলের ফিল্মগুলো যেরকম ডার্ক হতে পারে, এটা আমি ইয়ে করতে পারি আর কি। যেটা আমি এক্সমেনে দেখতাম আর কি, সেটা ওই ফিলটা আমি কিছুটা এখানে পেয়েছি। এরপরে তারপরে হচ্ছে নো ওয়ে হোম, ইট ওয়াজ ইমোশন ফর আস, ইমোশন ফর মি। একসঙ্গে তিনটা স্পাইডারম্যানকে দেখা, মানে মার্ভেল করে দেখিয়েছে লাইক যে ওরা ফ্যানদেরকে কিছু দিতে পারে, ওরা ফ্যানদেরকে স্যাটিসফাই রাখতে পারে। অনেকগুলো জেনারেশনকে একসাথে অ্যাড করা, যে আজকের দিনে যে ছোট ছোট বাচ্চারা ওরা হয়তো টম হল্যান্ডের স্পাইডারম্যানকে দেখে বড় হচ্ছে, আমরা টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান দেখে বড় হয়েছিলাম, তারপরে একটা জেনারেশন অ্যান্ড্রু গারফিল্ডের সেই স্পাইডারম্যান দেখে বড় হয়েছে। তিনটা স্পাইডারম্যানকে একটা পয়েন্টে নিয়ে আসা, ইট ওয়াজ আ ম্যাজিক্যাল মোমেন্ট ফর আস। তারপরে যদি বলি, আমি রিসেন্টলি দ্য মার্বেল ফিল্মটা দেখেছি, এটা কিন্তু আমার ভালো লেগেছে, এত খারাপ লাগেনি। যদিও অনেকের কাছে এটা খারাপ লাগে, বাট আমার মার্বেলের এখনের যে রিসেন্ট আমি যে ফিল্মগুলো দেখছি, আমার যে জিনিসটা ভাল লাগে এখানে হচ্ছে ডাইভার্সিটি জিনিসটাকে তুলে ধরা, পৃথিবীর সব ধরনের কালচারের মানুষকে তুলে ধরা, এই জিনিসগুলো আমার খুবই ভাল লাগে, মানে জি, আমার এটা কিন্তু পার্সোনালি ভাল লাগে। হ্যাঁ, এটা কিন্তু বলতে হয়। অন্য ইন্ডাস্ট্রিরা তেমন একটা করতে পারছে না। বাট মার্ভেল মোটামুটি এখন সব কালচার এক্সপ্লোর করার ট্রাই করছে। তারা হ্যাঁ, মিস হ্যাঁ। মার্ভেল দিয়েও কিন্তু আমাদের সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টকে ক্যাচ করার ট্রাই করেছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে আমার মার্বেলের একটা জিনিস আমার অনেক ভালো লাগে, যেটা হচ্ছে মার্বেলের ফিমেল ক্যারেক্টার গুলাকে ওরা যেভাবে দেখায়, এটা আমার পার্সোনালি আমার খুবই ভাল লাগে আর কি। দা মার্ভেলের যে ফিমেল ক্যারেক্টার গুলা, তারপরে অ্যান্টম্যানের যে লাস্ট ফিল্মটা অ্যান্টম্যান 3, সেটা আমি হলে দেখেছিলাম। ওই যে কাং ডাইনেস্টির যে কাং যে সুপার ভিলেনটার যে কেমিওটা, এটা আমার খুবই ভালো লেগেছিল। সো এটা নিয়ে আমি অনেক আশাবাদী, কাং যদি আরো ভালোভাবে আরো ডার্ক ওয়েতে ফিরে আসে, ওই যদি সে ওই থানোসের ফিলটা যদি দিতে পারে আর কি। আর সিরিজের মধ্যে হোয়াট ইফ সিরিজটা মানে আমার দারুণ লাগে, মানে হোয়াট ইফ সিরিজটা দেখার সময় একটা অ্যানথ্রোপোলজিক্যাল হরর শো দেখার মতো ফিল পায়। বিভিন্ন ডাইনামিকে যে ক্যারেক্টার গুলো বিভিন্ন ডিলেমা ফেস করে, সেই জিনিসটা আসলে খুবই ফ্যাসিনেটিং। সো আমি মার্ভেল নিয়ে আশাবাদী। ফর মি মার্ভেল ইজ ট্রাইং টু শো আ ইউটোপিয়ান ওয়ার্ল্ড হোয়ার কালচারাল ডাইভার্সিটি, হোপ, this will inspire us. So I love Marvel. I hope they will give us more beautiful movies in the upcoming days. জি, ধন্যবাদ আপনাকে। ওয়েল শুভ্র ভাই গাইস, আপনি বলুন। সরি ফর ইন্টারফেয়ারিং। আমাকে একটু লিভ নিতে হবে, আমার ওয়াইফাই চলে গেছে আর ল্যাপটপে চার্জও নাই। ও আচ্ছা। তাহলে ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। আশা করি ওকে, পরবর্তী ওকে, এপিসোডে থাকবেন। ওকে। জি, শুভ্র ভাই আপনি বলুন। আপনার ফেভারিট মুভি শোজ আচ্ছা, কোনগুলো ছিল? আমি পোস্ট এন্ড গেম আমি যদি বলি সবার আগে পোস্ট এন্ড গেম বলতে গেলে স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভিটা আমার কাছে ভালো লেগেছিল। এটা অ্যাকচুয়ালি এন্ড গেমের পরে পিটার পার্কারের অবস্থাটা এক্সপ্লোর করা হয়, যে আয়রন ম্যান ছাড়া পিটার পার্কার কিভাবে তার স্পাইডারম্যান রোলটা শেয়ার করবে বা কিভাবে সে এগিয়ে যাবে, এই মুভিটাতে সুন্দর করে দেখানো হয়।
এই মুভিটাতে অবশ্য কমিক বুক থেকে মিস্টিরিও ভিলেনটাকেও ইন্ট্রোডিউস করা হয়, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং সবচেয়ে বেস্ট পার্ট ছিল মিস্টিরিও ক্যারেক্টারটা প্লে করেছিলেন জেক জিলেনহল, আমাদের খুবই ফেভারিট একজন অ্যাক্টর। তো ফার ফ্রম হোমের পরে আমি স্পাইডারম্যান নো ওয়ে হোম নিয়ে একটু কথা বলবো। এই মুভিটা নিয়ে তো অ্যাকচুয়ালি কথা বলে শেষ করা পসিবল না, কারণ আচ্ছা, নো ওয়ে এই হোম মুভিটা মুভিটা কখন মুক্তি পেয়েছিল আর ফার ফ্রমটা কখন মুক্তি পেয়েছিল? ইয়ার? ফার ফ্রম হোম মুভিটা এন্ড গেমের পরপরই মুক্তি পেয়েছিল, মানে ওর স্টোরিটা এন্ড গেমের পরপরই হয়েছে, যে আফটার 5 ইয়ার্স ব্লিপ এর পর জি, পিটার জি, জি, পার্কার সেটা যখন মনে আবার আছে। ফেরত হ্যাঁ। আসে। এন্ড গেমের পরবর্তীতে পিটার পার্কার স্কুল থেকে তাদেরকে প্যারিসে একটা ট্যুরে নিয়ে যাওয়া হয়। সো অ্যান্ড ওখানে গিয়ে কুইন একদিন মানে মিস্টেরিয়াস ক্যারেক্টার ওর সঙ্গে ইন্টারাকশন হয়। তো ওখানে অ্যাকচুয়ালি স্টোরিটা হয়, এবং ফার ফ্রম হোমের অ্যাকচুয়ালি অনেক পরে, মানে ফার ফ্রম হোমের স্টোরি থেকে নো ওয়ে হোমের স্টোরিটা কিন্তু শুরু হয়। আপনারা যাদের এখনো মনে আছে, ফার ফ্রম হোমের পোস্ট ক্রেডিট সিনটাই কিন্তু অ্যাকচুয়ালি ছিল যে পিটার পার্কারের আইডেন্টিটি রিভিল হয়ে যায়, যে স্পাইডারম্যান ইজ পিটার পার্কার। এবং ওই সিনটা থেকে কিন্তু নো ওয়ে হোমের স্টোরিটা শুরু হয়। তা বলতে গেলে ফার ফ্রম হোম আর নো ওয়ে হোম বলতে গেলে একই টাইমে হয়েছে এটা। আচ্ছা, এই দুটো ছাড়া আর কি ফেভারিট ছিল আপনার? এটা ছাড়া আরেকটা মুভির কথা আমি বলবো, শাংচি অ্যান্ড দ্য লেজেন্ড অফ টেন রিংস। এই মুভিটা আমার কাছে দারুণ লেগেছে, একটা পারফেক্ট অ্যাকশন থ্রিলার মুভি। মুভিটা অনেক সুন্দর ছিল। মুভিটাতে শাংচিকে দেখানো হয় এবং এশিয়ান কালচারটাকেও এক্সপ্লোর করা হয়। এই মুভিটা আমার কাছে দারুণ লেগেছে। এবং এই শাংচি দ্য রেকেজ অফ টাইম, মানে শাংচি পার্ট 2, মানে এর পরবর্তীতে শাংচির যে মুভিটা আসবে ওটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। শাংচির পরে আমি ইটারনালস নিয়ে একটু কথা বলতে চাই। ইটারনালস মুভিটা আমি ভালো বলতে পারছি না, কারণ মুভিটা মোটামুটি চলে, বাট একেবারে ভালো না। মুভিটার মধ্যে মানে আমরা যেরকম এক্সপেকটেশনটা ছিল, আমাদের এক্সপেকটেশনটা অ্যাকচুয়ালি ফুলফিল করতে পারেনি। আমাদের সবার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগেনি। তবে একটা জিনিস আমরা এই ভালো লেগেছে মুভিটা যে নিয়ে আমরা কিন্তু বেশি আশা ছিল। হ্যাঁ, এই হ্যাঁ, মুভিটার যে কাস্টিং ছিল, ইটারনালস, লাইক জোরদার কাস্টিং হ্যাঁ। ছিল। ভিএফএক্স ও মোটামুটি ভালো আর লেগেছিল। এই মুভিটার ফ্লপ হওয়ার পিছনে আরেকটা বড় রিজন ছিল যে প্লট হোলস। মার্ভেলের ফেজ 4 আর 5-এ মার্ভেলের মুভি সিরিজ গুলোর মধ্যে অনেক প্লট হোলস দেখা যাচ্ছে। প্লট হোলস গুলোর জন্য কিন্তু স্টোরিগুলো অ্যাকচুয়ালি কনফিউজিং হয়ে যাচ্ছে, যার কারণে ফ্যান্সরা কিন্তু অ্যাকচুয়ালি এটা নিয়ে খুশি না। এই প্লট হোলস গুলোই অ্যাকচুয়ালি এই ফেজ 4 আর 5 কে মেইনলি ড্যামেজ করেছে। যেমন ইটারনালস এর একটা প্লট হোল ছিল। ইটারনালসরা পোস্ট এন্ড গেম আসছে, থ্যানোস ট্যাপ করার জন্য পপুলেশন হাফ কমে যায়, যার কারণে ওয়ার্ল্ডের ওই টাইম বম মানে সিলেস্টিয়াল ইমার্জেন্সিটা ডিলে হয়ে যায়। কিন্তু আবার যেহেতু অ্যাভেঞ্জার্সরা সবাইকে ফিরিয়ে আনায় জন্য আবার ওটা শুরু হয়ে যায়, তাই ওয়ার্ল্ড এখন এন্ডের পথে। তো এখানে মার্ভেল ফ্যানদের একটা কোশ্চেন ছিল যে ইটারনালসরা এতদিন যদি আর্থেই ছিল, তাহলে থ্যানোসের সঙ্গে যখন ব্যাটেল হলো তখন তারা কোথায় ছিল? থ্যানোসের বিরুদ্ধে তারা কেন ফাইট করে নাই? বা নিউ ইয়র্কে যখন অ্যাটাক করেছিল লোকি চিটারি আর্মি দিয়ে, তখন তারা কোথায় ছিল? মানে এতদিন তারা কোথায় ছিল? তাদের কেন দেখা যায়নি? তো এরকম অনেক প্লট হোলস ছিল। এই প্লট হোলস গুলোর জন্য অ্যাকচুয়ালি স্টোরি গুলো ভালোভাবে উঠতে পারে নাই, মুভিগুলো ফ্লপ। ইটারনালস এর পরে আহ, আমি সিরিজের দিকে একটু যাই, যেমন লোকি সিরিজ। এটা বলতে গেলে মেবি মার্ভেলের প্রথম টিভি সিরিজের মধ্যে লোকি সিরিজ হচ্ছে মার্ভেলের প্রথম এক টিভি সিরিজ। এটার মধ্যে মার্ভেল টেলিভিশন তার যাত্রা শুরু করে। লোকি সিরিজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ আমি বলবো যে রিলিজ হয়েছে। লোকি সিরিজ সিজন 1 and 2 মার্ভেলের তো বেস্ট, মার্ভেলের বাইরেও আমি বলবো বেস্ট, কারণ এর উপরে অ্যাকচুয়ালি ভাবা যায় না। লোকি সিরিজের স্টোরিটা অ্যাকচুয়ালি শুরু হয় এন্ড গেম থেকে, যখন লোকি টেজারেক্ট নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওই মোমেন্টটা থেকে লোকি সিজন 1 এর গল্প শুরু হয়, এবং লোকি সিজন 1 এর পরে আমরা লোকি সিজন 2 এর গল্পটা দেখেছি। তারা লোকি সিজন 1 and সিজন 2 দেখেছেন, তারা অবশ্যই জানেন যে সিরিজটা কেমন হয়েছে। তো আই গেস এটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, নাহলে আবার স্পয়লার হয়ে যাবে যারা দেখেননি। জি। লোকির পরে আমি আসি মুন নাইট সিরিজটা। মুন নাইট সিরিজটা আমি বলবো 6 এপিসোডের একটা সিরিজ, একদম পারফেক্ট হিট, মানে একদম পারফেক্ট কম। অ্যাকচুয়ালি আপনার লাইক লিটারালি ব্রেন মুন ব্রেক করে নাইটের দেওয়া যে হয়। ভাইবটা ছিল, মানে ওইটা মিস হ্যাঁ, করতেছে অনেক। মানে পুরো হ্যাঁ, একটা মানে একটা রমাদানে মনে অন্যরকম হয় রিলিজ হয়েছিল। সাসপেন্স আর থ্রিলার, অন্যরকম জি। সাসপেন্স আর থ্রিলার। মানে আপনাকে কনফিউজ করে দিবে। মানে এপিসোড 4 আর 5-এ যাওয়ার পরে প্রত্যেকটা ভিউয়ার লিটারালি কনফিউজ, কোনটা রিয়ালিটি আর কোনটা ইলিউশন। ওরা কেউ বলতে ইয়া, পারে না যে অ্যাকচুয়াল অ্যাক্টিংও বেশ স্টোরি ভালো কোনটা। ছিল। এতটা confused।
আর অস্কার আইজ্যাক তো অলওয়েজ টপ নচ একটা অ্যাক্টর। অস্কার আইজ্যাক নেলড ইট অ্যাজ মুন নাইট, মার্ক স্পেক্টর, স্টিভেন গ্র্যান্ট অ্যান্ড জেক লকলি। অস্কার আইজ্যাক তো পুরোই আগুন। অস্কার আইজ্যাক কে নিয়ে মানে কথা বলে শেষ করা সম্ভব না। সে একই সাথে দুইটা আলাদা আলাদা ক্যারেক্টার পারফেক্টলি প্লে করেছে একই মোমেন্টে। তো জি। এবং আপনারা সিরিজের মধ্যে দেখবেন যে আর এই ক্যারেক্টার পার্সোনালিটি ট্রান্সফরমেশন সিনটাও কিন্তু অনেক সুন্দর। সে যখন স্টিভ গ্র্যান্ট থেকে মার্ক স্পেক্টর পার্সোনালিটিতে যায়, মার্ক স্পেক্টর থেকে স্টিভ গ্র্যান্ট পার্সোনালিটিতে আসে, এই ট্রান্সফরমেশন গুলো দেখে কিন্তু মনে হয় যে তার মধ্যে অ্যাকচুয়ালি মাল্টিপল পার্সোনালিটি এক্সিস্ট করে। তো অস্কার আইজ্যাক আমি বলবো অস্কার উইনিং অ্যাক্টিং করেছে এই মুন নাইট। জি, সত্য, সত্য। আর আচ্ছা আ মুন শুভ্র ভাই, নাইটের পরে জি, আচ্ছা আপনি কি দ্য নিউ মিউট্যান্টস ফিল্মটা দেখেছেন? এটা দিয়ে কি মানে এমসিইউ তে এক্স-মেনদেরকে ইন্ট্রোডিউস করা হবে? না, নিউ মিউটেন্টস মুভিটা আমার দেখা হয় নাই, বাট আমি এই মুভি সম্পর্কে অনেক কিছুই শুনেছি। মুভিটা স্টোরিটা খুবই উইক ছিল এবং এটা অ্যাকচুয়ালি ফক্স ইউনিভার্স তাদের নেক্সট জেনারেশন মিউটেন্টসদেরকে এক্সপ্লোর করার জন্য বানানোর ট্রাই করছিল, এটা ফ্লপ করছে হচ্ছে। আর মার্ভেল এটাকে তো ক্যানোনাইজও করে না। বলতে গেলে নিউ মিউটেন্টসকে মার্ভেল তাদের ক্যাননও করবে না বা মনেই করবে না যে এক্সিস্ট করে, কারণ মুভিটা এতই বাজে ছিল। আমিও দেখি নাই একদম। আচ্ছা আর আমরা কি মার্ভেলের মার্ভেল এই সাগাতে কি আমরা এক্স-মেনদেরকে দেখতে পাবো? যে প্রফেসর এক্স উনি আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার, যে চার্লস জেভিয়ার, উনাকে কি আনা যাবে এই মার্ভেল অলরেডি মিউটেন্টসদেরকে নিয়ে কাজ করছে, যেমন ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটা ট্রেলারে আপনারা দেখেছেন যে এখানে কিন্তু আমরা ফর দ্য ফার্স্ট টাইম এমসিইউতে অ্যাডামেন্টিয়াম দেখবো আমরা। আর শি হাল্কেও হয়তো আপনারা একটা ইস্টার এগ নোটিস করেছেন কিনা আমি জানি না, শি হাল্কে একটা ইস্টার এগ ছিল ওলভারিনে, ম্যান আচ্ছা উইথ মেটাল ক্লথ ফাইটস ইন আ বার ব্রল, এরকম একটা ইস্টার এগ ছিল শি হাল্কে। তো এখন এমসিইউতে মিউটেন্টস অলরেডি এক্সিস্ট করে বা করে কিনা, বা আপনারা হয়তো ওয়ান্ডার ওই কমিক বুক হাউস অফ এম ইস্যুটার স্টোরি জানেন কিনা আমি জানি না। ওই স্টোরিটাতে একটা ইস্যু ছিল যে ওয়ান্ডা অ্যাকচুয়ালি রিয়ালিটি ওয়ার্ক করে সব মিউটেন্টসদেরকে ইরেজ করে দেয়। সব মিউটেন্টসরা ভুলে যায় যে তারা মিউটেন্টস, তাদের কোনো মিউটেন্টস পাওয়ার ছিল, মিউটেন্টসদেরকে ইরেজ করে দেয়। পরে এটা অ্যাকচুয়ালি ওয়ান্ডা তার স্পেল আবার তুলে নেওয়ার পরে মিউটেন্টসরা আবার ফেরত আসে এবং এরকম একটা স্টোরি ছিল আর কি, যে ওয়ান্ডা অ্যাকচুয়ালি মিউটেন্টসদেরকে ইরেজ করে ফেলে ফুল রিয়ালিটি দিয়ে। তো এখন এই স্টোরিটাই কি অ্যাকচুয়ালি এমসিইউর মধ্যে চলছে কিনা, এটা অ্যাকচুয়ালি ওয়ান্ডা ভিশন সিরিজের মধ্যে অনেকে এটা ধারণা করেছিল যে হাউস অফ এম এই স্টোরি লাইনটা বোধহয় আমরা দেখতে পাই। তো মার্ভেল অলরেডি চেষ্টা করছে মিউটেন্টসদেরকে ইন্ট্রোডিউস করার জন্য, যেমন মার্ভেল মিস মার্ভেলকে কিন্তু অ্যাজ আ মিউটেন্ট ইন্ট্রোডিউস করেছে। মিস মার্ভেলের শেষে তাকে কিন্তু মিউটেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, যদিও কমিকে মিস মার্ভেলে শুরু হয়েছিল কিন্তু অ্যাজ আ ইনহিউম্যান। ইনহিউম্যান হিসেবে সে ডেবিউট করেছিল, কারণ যখন মিস মার্ভেল ক্যারেক্টারটা লেখা হয় তখন ফক্সের কাছে মিউটেন্টসের রাইট ছিল। তো মার্ভেলের কাছে মিউটেন্ট, তারা মার্ভেল অ্যাকচুয়ালি মিস মার্ভেলকে মিউটেন্টই বানাতে চেয়েছিল কিন্তু পারেনি, এই জন্য তাকে ইনহিউম্যান বানায়। তো সিন্স মার্ভেলের কাছে আবার মিউটেন্টসের রাইটস যেহেতু আবার ব্যাক চলে আসছে, এই জন্য তারা কামালা খান মানে মিস মার্ভেল ওকে আবার মিউটেন্ট হিসেবে ইন্ট্রোডিউস করেছে। তো মাল্টিভার্স আচ্ছা সাগা ভাই, এখন চলছে এমসিইউতে। আর এমসিইউর এই মাল্টিভার্স সাগার পরে ধারণা করা হচ্ছে যে মিউটেন্ট সাগা নিয়ে কাজ করা হবে, মানে আচ্ছা কমপ্লিটলি এক্সম্যান এর দিকে নজর দেওয়া হবে। আচ্ছা এই যে হেনরি ক্যাভিলকে আমরা উলভারিন হিসেবে একটু শর্ট কেমিওতে দেখেছি, উনি কি মানে স্পয়লার মার্ভেলের এই অ্যালার্ট, নতুন সাগাতে উলভারিন হিসেবে থাকবে? এটা একটা স্পয়লার অ্যালার্ট, ডেডপুল এন্ড ওলভারিন মুভি এখনো যারা দেখেননি, আর আশা করি সবাই দেখে ফেলেছেন। আর অক্টোবরের 1 তারিখে ডেডপুল এন্ড ওলভারিনের এইচডি রিলিজ, ডিজিটাল রিলিজ হবে। তো আই গেস সবাই ফাইনালি, দেখতে কজ পারবেন আর আমি কিছুদিন পরে। দেখি নাই এখনো, স্যাডলি। আর এই যে ভাইয়া তাহলে এখন স্পয়লার খেয়ে গেলেন, একটা মেজর এটা স্পয়লার। আমি তো মনে আর করেন কমিউনিটিতে আই থাকি, সো রিমেম্বার স্পয়লার রেগুলার আমি খেতেই হয় আমার। মুভিটা কিছু যখন করার দেখতে, নাই। আমি যখন মুভিটা দেখছিলাম, যখন বিভিন্ন ওলভারিনের ভ্যারিয়েন্টকে দেখাচ্ছিল, আই ওয়াজ লাইক এই ওলভারিন ভ্যারিয়েন্টটা কে এত মাস্কিউলার আমার কাছে। আমি জানতাম, আমি অবশ্য অনেক আগে রিউমার পেয়েছিলাম, আমার কাছে এরকম অনেক ইনফো আসে যে হেনরি ক্যাভিলের ওলভারিন হয়তো থাকবে, আমিও দিবে, বাট ওই এট দ্য মোমেন্ট আমার মাথায় ওটা ছিল না। যখন ডেডপুল বলতেছে যে ফ্রম বিহাইন্ড ইউ কাইন্ড লুক লাইক দা হেনরি, মানে যখন এই লাইনটা বলে তখন আমার মাথায় আছে এই অ্যাকচুয়ালি পিছন দিকে তো অ্যাকচুয়ালি হেনরি ক্যাভিলের মতনই কিন্তু দেখা যাচ্ছে। তখন বলে হেলভি ক্যাভেলরিন, হেলভি হেনরি ক্যাভিলকে দেখে লিটারালি আমি মানে লাফ দিয়ে উঠছিলাম।
আমি এতটা সারপ্রাইজ স্যাডলি ছিলাম যে আমি ক্যামিও এটা থেকে এনজয় এত করতে কিছু। পারলাম না। আমি তো ফেসবুকে স্পয়েলড হয়ে গেছি। কারণ আমি ভাবছি এটা হেনরি এডিট ক্যাভিল করা। এআই দিয়ে এডিট করা ভাবলাম আমি। পরে তো দেখি না না অফিসিয়াল। মানে শেষ। না হেনরি ক্যাভিলকে কিন্তু ওলভারিন ভ্যারিয়েন্ট হিসেবে একদম পারফেক্ট বানায়। ওকে চাইলে কিন্তু ওলভারিন বানানো যায়। মার্ভেল এটা নিয়ে মাঝে কথাও বলেছিল, তারাও ভাবনা চিন্তায় ছিল যে হেনরি ক্যাভিলকে অ্যাকচুয়ালি ওলভারিন বানানো যায় কিন্তু, বাট সিন্স হেনরি ক্যাভিল ডিসিতে অলরেডি ছিল যে সুপারম্যান হিসেবে, তো এটা নিয়ে অ্যাকচুয়ালি ফাইনালি কথা হয় না। আর এখন মার্ভেল হেনরি ক্যাভিলকে আই গেস ওলভারিন হিসেবে রাখবে কি রাখবে না এটা এখনো বলা যাচ্ছে না, কারণ মার্ভেল হিউজ জ্যাকম্যানকেই অ্যাটলিস্ট সিক্রেট ওয়ার্স পর্যন্ত ওলভারিন হিসেবে রাখবে। এরপরে হয়তো ওলভারিন রিকাস্ট করতে পারে। রিকাস্ট করলেও কেভিন ফাইগে বলেছে যে হিউজ জ্যাকম্যানের মতন হওয়া যাবে না। ওলভারিন হতে হলে কমপ্লিটলি নিউ কিছু নিয়ে ওলভারিন হতে হবে, এর নতুন ওলভারিন। তো হেনরি জি, ক্যাভিলকে আমিও এটাই ওলভারিন আশা করি হিসেবে যাতে দেখা হেনরি আমাদের ক্যাভিলকে কিন্তু একটা রাখে ফ্যান ফিউচারে। ডিমান্ড ছিল। হ্যাঁ, হেনরি ক্যাভিলকে ওলভারিন হিসেবে দেখা আমাদের একটা ফ্যান ডিমান্ড ছিল, এন্ড আমাদেরকে ফ্যান সার্ভিসটাই দিয়েছে রায়ান রেনল্ডস। এ লিটারালি হেনরি ক্যাভিলকে বলেছিল যে এরকম একটা ক্যামিও করার কথা, হেনরি ক্যাভিলও রাজি হয়ে যায়। তো ওইটা নিয়েই পরে ফাইনালি আমরা মুভিতে হেনরি ক্যাভিলের ক্যামিওটা পাই। এবং ভাই যেহেতু মুভিটা দেখেন নাই, তা আমি একটা বললাম না যে হেনরি ক্যাভিলের কিন্তু আরেকটা ইস্টার এগ আছে অ্যাকচুয়ালি। ওই আপনি মুভি দেখলে হয়তো বুঝবেন, আপনি যদি মিশন ইম্পসিবল মুভিটাও দেখে থাকেন, মিশন ইম্পসিবল ফলআউট যেটাতে হেনরি ক্যাভিল ছিল, ওখানের একটা সিনের সঙ্গে আপনি রিলেট করতে পারবেন। একটা হেনরি ক্যাভিলের আইকনিক একটা জিনিস ওই ডেডপুল এন্ড ওলভারিন মুভিতেও করা হয়। জি, জি। এত ডিটেইলে না যাই। শেষ। এটার একটু বাকি রাখি। হ্যাঁ, আচ্ছা। তো আ নেক্সট টপিক তো এটাই নিয়ে যে মার্ভেলের ফিউচার নিয়ে আপনাদের কি চিন্তাভাবনা? সবাইকেই বলতেছি, সবাই বলেন উত্তর দেন যে মার্ভেলের যে আপকামিং প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে কোনগুলো নিয়ে আপনারা বেশি আশাবাদী? বা হোয়াট ডু ইউ থিংক? আমার বিশেষ করে ওই যে অ্যাভেঞ্জার্স এর নেক্সট দুইটা ফিল্ম নিয়ে আমি খুবই এক্সাইটেড। অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার একটা আছে, ওইখানে যদি কাংস ডাইনেস্টিকে যদি আনা, ওখানে আশা করি উনি থাকবে। তারপরে আমি কিছু রিসেন্ট ডেতে আমি মার্ভেলের আপকামিং প্রজেক্ট গুলোর কাস্টিং দেখছিলাম, সেখানে আমি দেখি যে রবার্ট ডাউনি জুনিয়র এস ডক্টর ডুম, যেটা আসলে আমি দেখে আমি খুবই ফ্যাসিনেটেড হই। আমি জানি না এটা এখানে আমি রিউমার নাকি। বলতে চাচ্ছি, আমি জি ভাইয়া এখানে বল। বলবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ক্যাংকে নিয়ে একটু কথা বলি। আমরা হয়তো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া মুভিটা দেখেছিলাম। জি, আমার তো ক্যাং ১ম প্রশ্ন এটা নিয়ে যে ক্যাংকে যে এখন চলে গেল, ক্যাংকে এখন কিভাবে রিপ্লেস করবে? তার পুরো স্টোরিটাকে চেঞ্জ করে এখন ডক্টর ডুমকে হ্যাঁ, এড করে দিবে? এখন আমি এটা নিয়ে বলি। ক্যাংকে নিয়ে অ্যাকচুয়ালি মার্ভেলের এত বড়সড় প্ল্যান কোনোদিনই ছিল না যে ক্যাংকে নেক্সট ফেজের বিগ ব্যাড ভিলেন বানানো বা থ্যানোস লেভেলের কি একটা বলেন? কোয়ান্টাম ভিলেন মানিয়া, বানানোর লোকি প্ল্যান সবখানে তো ছিল আমরা না। এটাই দেখলাম যে বড় বিগ না, ব্যাড এটা হচ্ছে আমি ক্যাং। বলছি কিভাবে এটা আসলো। এটা কিভাবে আসলো আমি বলি। ক্যাং এর যে অ্যাক্টর জনাথন মেজর্স, ইনারকে ক্যাং হিসেবে, ক্যাং এর একটা ভেরিয়েন্ট হি হু রিমেইনস হিসেবে লোকি সিজন 1 এ কাস্ট করা হয়। এখানে ওদের আইডিয়া ছিল যে এটা শুধু লোকি সিজনেই থাকবে। লোকি সিজনে জনাথন মেজন্সের পারফরমেন্স এতটা ভালো ছিল আর ফ্যান্সদেরও এতটা পছন্দ হয়েছে যে মার্ভেল ডিসাইডেড যে আমাদের নেক্সট বিগ ব্যাড ভিলেন ক্যাং হবে। কারণ তখনও মার্ভেল কমপ্লিটলি কনভিন্স ছিল না যে তারা পরবর্তী সাগাতে মেইন ভিলেন কাকে বানাবে, থ্যানোস লেভেলের একটা ভিলেন যে লাগবে কাকে বানাবে। বাট জনাথন মেজর্স এর পারফরমেন্স দেখার পরে তারা কনভিন্স ছিল যে জনাথন মেজর্স অ্যাকচুয়ালি ক্যাং হিসেবে এই বিগ ব্যাড ভিলেনটা হতে পারবে। তো তারপর থেকে মার্ভেল এভাবে প্ল্যান বানাচ্ছিল আস্তে আস্তে। আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভি যেটা, নেক্সট অ্যাভেঞ্জার্স মুভি যেটা, এটা প্রথমে অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি হওয়ার কথা ছিল। বাট রিসেন্টলি লাস্ট ইয়ার আমরা দেখতে পাই যে জনাথন মেজর্স কিছু লিগ্যাল ইস্যুতে পড়ে যায় আর কি। তার এগেনস্টে ডোমেস্টিক ভায়োলেন্সের বিভিন্ন লসুট করা হয়, মানে মামলা করা হয়। এই বিভিন্ন কেস কোর্ট আদালত এসবের জন্য। এগুলো তো অ্যাকচুয়ালি হলিউডে খুব সিরিয়াস ম্যাটার, ডিজনিতে তো আরো বেশি। আহ, এরকম ডিজনির মতন এরকম প্রতিষ্ঠানে এরকম লসুট বা এরকম যদি কেস চলমান থাকে তাকে অলরেডি কিন্তু ফায়ার করে দেওয়া হয়। সো এটার জন্যই ডিজনি থেকে অ্যাকচুয়ালি জনাথন মেজর্সের ক্যাং, অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া শুটিং এর মুভিটার পরে ক্যাংকে কিন্তু আর কাস্ট করা হয় নাই। ওই মুভিটাই ছিল জনাথন মেজর্সের অ্যাজ ক্যাং লাস্ট মুভি। ওটার পরে তাকে ফায়ার করা হয়, তার এগেনস্টে লসুটটা যেহেতু প্রমাণিত হয় যে অ্যাকচুয়ালি সে একটা ক্রাইম করে। তো জনাথন মেজর্স কেসটা হেরে যায় এবং তাকে কিন্তু অ্যাকচুয়ালি ফায়ার করা হয়। ফায়ার করার পরে মার্ভেল কমপ্লিটলি তাদের প্ল্যানটা চেঞ্জ করে ফেলে। তারা ক্যাগ থেকে আবার নতুন করে
ডক্টর ডুমে ফেরত আসতে দেয়, যে সিক্রেট ওয়ার্স এর কমিকেও কিন্তু মেন ভিলেন আর মেন বলতে গেলে কিন্তু ছিল ডক্টর ডুম। কিন্তু তারা ভেবেছিল যে এই সিক্রেট ওয়ার্সটা তারা ক্যাংকে দিয়ে করবে, যে ক্যাংকে ডক্টর ডুমের লেভেলের একটা ভিলেন বানাবে, বা ডক্টর ডুমের জায়গায় ক্যাংকে রাখবে, ডক্টর ডুমকে ভবিষ্যতের জন্য সেভ করে রাখবে। বাট সিন্স জনাথন মেজর্সের এই লিগ্যাল ইস্যুগুলোর জন্য ওকে যেহেতু ফায়ার করা হয়, এবং ওরা সাথে সাথে ক্যাং হিসেবে অন্য কাউকে রিকাস্ট করতে চায় না, আর রিকাস্ট করতে চায় নাই। অনেক অ্যাক্টরের নাম উঠে আসে, যেমন উইল স্মিথের নামও কেউ কেউ বলে যে উইল স্মিথকে ক্যাং হিসেবে রিকাস্ট করা হবে। এছাড়াও একটা অ্যাক্টরের নাম আসে, অ্যাক্টরটার নাম আমার এক্সাক্ট মনে পড়ছে না। ওই অ্যাক্টরটাকে লাস্ট হিসেবে রিসর্ট হিসেবে সিলেক্ট করা হয়, যে ক্যাং এর রিকাস্ট হিসেবে একেই সবচেয়ে বেস্ট মানাবে। বাট মার্বেলে তাদেরকে প্ল্যান কমপ্লিটলি চেঞ্জ করে দেয়, তারা ক্যাং থেকে শিফট হয়ে যায়। তো ক্যাং এর লাস্ট পারফরমেন্স ওই অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়াতেই ছিল। আর অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টামেনিয়া মুভিটা আমার কাছে পার্সোনালি আমার কাছে ভালো লাগছে, বাট এই লেভেলের হওয়ার দরকার ছিল, সেই লেভেলের হতে পারে না। ফ্যান্সদেরকে আমার তো বড় ডিসঅ্যাপয়েন্ট করে প্রশ্ন হচ্ছে ভাই, ভিএফএক্স। এটাই আপনার কাছে যে ক্যাংকে যে এখন চেঞ্জ করে পুরো স্টোরি লাইনটা এখন ডক্টর ডুমের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। বাট পুরো কয়েকটা মুভিতে আমরা এভাবেই দেখলাম ক্যাং এর প্রচুর ভ্যারিয়েন্টস আসছে এবং সবাই একসাথে এবং সামনে বড় একটা কেওস হতে যাচ্ছে। এখন এই পুরো হ্যাঁ জিনিসটা কেন এটাই চেঞ্জ করে ফেলবে? হ্যাঁ, হ্যাঁ, এটাই আমি বললাম না যে মার্বেল ফেজ 4 অ্যান্ড 5 এর প্লট হোলস, এই প্লট হোলস গুলো এখান থেকে আসে অ্যাকচুয়ালি। এখন মার্বেল প্ল্যান করছে যে কিভাবে অ্যাকচুয়ালি এগুলা চেঞ্জ করবে। হয়তো আমরা দেখতে পারবো যে ক্যাংকে হয়তো ডুমসডে তে আমরা দেখতে পারবো যে ক্যাং অ্যাকচুয়ালি শুরুতে ক্যাংই থাকবে, বাট পরবর্তীতে ভিক্টর ভন ডুম মানে ডক্টর ডুম এসে ক্যাংকে মেরে ফেলবে, বা ওভার পাওয়ার করে ক্যাং এর থেকে বেশি ডেঞ্জারাস একটা ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করবে, এরকম কিছু হয়তো আমরা দেখতে পারি। বাট জনাথন মেজর্সকে ক্যাং হিসেবে আমরা দেখতেছি না আপাতত, কারণ তাকে বাট অলরেডি এটা ফায়ার কিন্তু করে ভাই দিয়েছে। সিউর বলা যায় যে যেটাই করুক না কেন ক্যাংকে সামনে দেখাইতেই তো হবে। বিকজ অলরেডি প্রতিষ্ঠিত হ্যাঁ, করে এটা ফেলছে। ভবিষ্যতে তারা রিকাস্ট করে নতুন করে দেখাতে পারে। অ্যাজ আমরা জানি যে মার্ভেল অ্যাকচুয়ালি সিক্রেট ওয়ার্স এর পরে একটা সফট রিবুট করার প্ল্যানে আছে। তারা মানে একটা প্রপারলি তাদের সিনেমাটিক ইউনিভার্সটা বিল্ড করবে। তারা ইজ দ্যাট কমিকে সো? যে এটা একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মার্ভেলের এটা অনেক দিনের প্ল্যান ছিল। তারা সিক্রেট ওয়ার্স এর পরে মার্ভেলকে একটা সফট রিবুটের মধ্যে দিবে। তো সব ক্যারেক্টার তখন মনে করেন এক্সম্যান, অ্যাভেঞ্জার সবাই একসাথে থাকবে। নতুন ইয়াঙ্গার ক্যারেক্টার্সরা প্লে করবে, যাতে লম্বা টাইম একটা কন্টিনিউটি মেনটেন করে চলতে পারে। তখন তারা অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্সম্যান এইসব স্টোরিও আমরা দেখতে পারবো। তো মার্ভেলের ইনিশিয়াল প্ল্যান এটাই যে তারা সিক্রেট ওয়ার্স এর পরে একটা সফট রিবুট করবে। রিবুট করার মাধ্যমে তারা নিজেদের ইউনিভার্সটাকে গুছাই নেবে, সিনেমাটিক ইউনিভার্স। তারা মেইন কমিকের 616 টাইম লাইনটাকেই সিনেমাটিক ইউনিভার্স হিসেবে বানাতে চায়। কেভিন ফাইগের প্রথম থেকেই ইচ্ছে ছিল 616, এখন যে এমসিইউ ইউনিভার্স, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স, এটাকে 616 হিসেবে দাবি করা, বাট এটাকে করা যায় না। ফ্যান্সরাও এটা মানে না, এবং ইমান ভলানি কামালা খানের ক্যারেক্টারটা যে প্লে করে, ও অনেক বড় একটা মার্ভেল নার্ড। এটা ক্লেম করছে যে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের এই টাইমলাইনটা হচ্ছে আর্থ 19999। এটা সনি ইউনিভার্সও এটাই ক্লেম করেছে। কেউ এটাকে 616 হিসেবে দাবি করতে চাচ্ছে না, এক্সেপ্ট মার্ভেল। কারণ সবাই কমিকের 616কেই সিক্রেট টাইমলাইন বা মেইন টাইমলাইনটা হিসেবে ধরতে চাচ্ছে। কারণ 616 এর সঙ্গে কিন্তু এই সিনেম্যাটিক ইউনিভার্সের মিল খুব কম। মানে 616 এ অনেক কিছু আছে, যেমন এক্সম্যান আছে, কিন্তু এমসিইউ তে এক্সম্যান নাই এখন। তো এটার জন্যই মার্ভেলের প্ল্যান সিক্রেট ওয়ার্স এর পরে তার একটা সফট রিপোর্ট করবে, এবং এবার মার্ভেলের যত ক্যারেক্টার আছে তারা সবকিছু ইনক্লুড করবে, এক্সম্যান থেকে শুরু করে আচ্ছা। স্পাইডারম্যান সবকিছু। কারণ এতদিন বিভিন্ন স্টুডিওস এর কাছে মার্ভেলের বিভিন্ন ক্যারেক্টার্স এর রাইটস ছিল, এই জন্য মার্ভেল সব ক্যারেক্টার ইউজ করতে পারতো না। এহসান ভাই, আপনি কোন মার্ভেলের প্রজেক্টের জন্য বেশি এক্সাইটেড? অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার, অ্যাভেঞ্জার্স ডুমসডে, এরপরে থান্ডারবোল্টস। আমিও সেম। আমি আই থিংক আমিও আমার ডিয়ার। আসলে মার্ভেলের সবগুলো কন্টেন্টের প্রতি একটা কর্নার ফিল করি, বাট এগুলোতে আসলে ডিফারেন্ট সর্ট অফ টেস্ট পাওয়া যায় আর কি। সো আমি সবগুলোই দেখবো, সবগুলো থেকেই মানে আনন্দ খোঁজার চেষ্টা করব। সো আই এম ওকে উইথ মার্ভেল। আমি পার্সোনালি ইন্টারেস্টেড ডেয়ারডেভিলটা, তারপর ওই ফ্যান্টাস্টিক ফোর এর যে মুভিটা আসছে সেটা, এবং ডুমসডে অ্যাভেঞ্জার্স এগুলো নিয়ে, এবং আরডিজি কিভাবে ব্যাক করবে এই মুভিগুলো দেখার জন্য একটু বেশি ইন্টারেস্টেড আমি। আচ্ছা শুভ্র ভাই, জি।
আমরা যারা ধরেন মার্ভেলের পাশাপাশি ডিসি ফিল্মগুলো দেখি বা ডিসিকেও ফলো করি, আমাদের মানে একটা ইমোশনের জায়গা ছিল ব্যাটম্যান আর সুপারম্যান। তো মার্ভেলের প্রতি যে আমাদের যে কানেকশনটা তৈরি করে দেয় সেটা কিন্তু দুইটা ক্যারেক্টার, একটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা আর একটা হচ্ছে আয়রন ম্যান। তো ডিসি তো ধরেন সুপারম্যান ব্যাটম্যানের অনেকগুলো মানে ডাইভার্সিটি দেখিয়েছে আমাদেরকে, অনেকগুলো ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স দেখেছে, ইউনিক স্টোরি দেখিয়েছে, অনেকবার এই ক্যারেক্টারগুলোকে ফিল্মে নিয়ে এসেছে। আচ্ছা, মার্ভেল কি মানে আবার ক্যাপ্টেন আমেরিকাকে আবার আয়রন ম্যানকে কি আবার আমাদের কাছে ফিরিয়ে আনতে পারে? হ্যাঁ, আমি যেটা বললাম যে সিক্রেট ওয়ার্স এর পরে যে সফট রিবুটটা হবে, এখানে নতুন ইয়াঙ্গার ক্যারেক্টার যারা, তাদেরকে রিকাস্ট আচ্ছা। করাবে। কারণ আমরা এতদিন যে ক্যারেক্টার গুলো, যে অ্যাক্টর গুলোকে প্লে করতে দেখেছি, তাদের কিন্তু বয়স হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, তারা কিন্তু হ্যাঁ। এখন মিডল এজ বা ওল্ড এজে চলে যাচ্ছে। এই মিডল এজে থেকে তারা কিন্তু ইয়াঙ্গার ভার্সনের গুলো প্লে করতে পারবে না। হ্যাঁ, এটাও ঠিক। তাদের হাতে সময় নেই। সো যেহেতু একটা লম্বা কন্টিনিউইটির একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর প্ল্যান রয়েছে মার্ভেলের, সো তাদেরকে বাধ্য হয়ে ইয়াঙ্গার কোনো অ্যাক্টরকেই কিন্তু কাস্ট করতে হবে। যেমন ডিসির ক্ষেত্রে বলি, যেমন জেমস গান ডিসি কমিক্সের সিনেম্যাটিক ইউনিভার্সের পাওয়ার নিয়ে নেওয়ার পর ডিসিইউ ডিটেকটিভ কমিক্স ইউনিভার্স এটা বিল্ড করার চেষ্টায় আছে। সে কিন্তু হেনরি ক্যাভিলের সুপারম্যানকে রিকাস্ট করে দিয়েছে, কারণ হেনরি ক্যাভিল কিন্তু অলরেডি মিডল এজ, 40+। আর জেমস গানের ভিশন হচ্ছে লম্বা কন্টিনিউটির একটা সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করার জন্য। সে অলরেডি একটা 10 ইয়ার প্ল্যান বানিয়ে ফেলেছে, এবং তার ডিসিইউ এর প্রথম মুভি হবে সুপারম্যান লেগেসি। এবং এই সুপারম্যানের জন্য নতুন রিকাস্ট করে সে ডেভিড কনসওয়ের্থ অ্যাক্টরকে কাস্ট করেছে অ্যাজ সুপারম্যান, ইয়াঙ্গার সুপারম্যান, যাকে আমরা দীর্ঘ সময় ধরে কিন্তু পর্দায় দেখতে পারবো। জি। তো এই মার্ভেল জন্যই যেহেতু বেশ লিনিয়ার একটা ইউনিভার্স, আমি মাঝে মধ্যে ভাবি মার্ভেল এটা কত বছর চলতে থাকবে। মনে করেন একটা এরা শেষ হওয়ার পর আবার সফট রিবুট করবে, আবার করবে, এভাবে মনে হয় সেঞ্চুরি চলে যেতে পারে। মার্ভেলের কমিকে কিন্তু এখনো অনেক স্টোরি বলা বাকি আছে, অনেক স্টোরি এক্সপ্লোর করা বাকি আছে, এবং অনেক সুন্দর সুন্দর এবং অনেক বড় বড় দারুণ স্টোরি আছে যেগুলো কিন্তু মার্ভেল চাইলে এখন আচ্ছা, আপনার অ্যাডাপ্ট করতে কি পারে, মনে হয় লং লাইভ অ্যাকশনে টার্মে আনতে কি পারে। মার্ভেল এই যে এরকম রিবুট করার পর কি নতুন অন্য একটা ইউনিভার্সে ফোকাস করবে? এই পুরোনো ইউনিভার্সটা বাদ দিয়ে চলে গিয়ে যাবে কি অন্য একটা ইউনিভার্সের গল্পতে? এরকম কিছু আমরা হবে? না এখন এখানে আমি একটা কথা অ্যাড করতে চাই। সিক্রেট ওয়ার্স এর কমিক ইভেন্টটা যদি আপনি পড়ে থাকেন, সিক্রেট ওয়ার্স এর মেন কাহিনীটা ছিল যে মাল্টিভার্স কোল্যাপস করে, সব ইউনিভার্সই ধ্বংস হয়ে যায়। তখন গড এম্পারার ডুম রিমেইনস, সব ধ্বংস হয়ে যাওয়া যেসব আর্থের রিমেইনস নিয়ে একটা ব্যাটল ওয়ার্ল্ড সৃষ্টি করে। ওখানে ও বিভিন্ন ইউনিভার্সের হিরোজদের মধ্যে ফাইট করে, একটা ওয়ারে নামায় দেয় যে তোমরা তোমাদের মধ্যে ফাইট করো, যারা জিতবে তারা। তো এটার পরে কিন্তু সিক্রেট ওয়ার্স এর পরে ডুম কিন্তু ফাইনালি গিয়ে নতুন একটা ইউনিভার্স ক্রিয়েট করে দেয় এই ডেস্ট্রয়েড মাল্টিভার্স থেকে। ওই নতুন ইউনিভার্সে কিন্তু পরবর্তীতে মার্ভেল ইউনিভার্স আবার সেই সম্প্রসারণ করে। তো যেহেতু লাইভ অ্যাকশনের সিক্রেট ওয়ার্স আমরা দেখতে চাচ্ছি, সো স্টোরিটাও এরকমই হবে যে মাল্টিভার্স কোল্যাপস করবে, ইনকারশনস হবে, ইউনিভার্সের মধ্যে ডিস্ট্রাকশন হবে, মারামারি হবে, ওয়ার হবে। তো এরকম সিক্রেট ওয়ার্সে এরকম একটা কমপ্লিট মাল্টিভার্সের ডিস্ট্রাকশনের পরে একটা নতুন ইউনিভার্স ক্রিয়েট করবে। এটা ডক্টর ডুম হোক বা যেই হোক, লাস্টে গিয়ে একটা নতুন ইউনিভার্স ক্রিয়েট হবে, এবং এই নতুন ইউনিভার্সেই মার্ভেল তার নতুন পথ চলা শুরু করবে। জি, ধন্যবাদ আপনাকে। বাই দ্য ওয়ে আমি নিজেরটা তো বলতে ভুলে গিয়েছি। আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম। তো আমার আ ফেভারিট যদি বলি মার্ভেলের নতুন এই ফেজের এন্ড গেম এর পর 'নো ওয়ে হোমটা' আমার বেশ ভালো লেগেছে। তারপর 'গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি', 'লোকি' সিরিজটা বেশ ভালো লেগেছে। 'মুন নাইট' অনেক বেশি ভালো লেগেছে। তারপর আর কি ছিল? I guess 'ডেডপুল অ্যান্ড wolverine' will be next. এই কয়টা মুভি অ্যান্ড শোসই বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা, তারপর আরেকটা টপিকে আমরা যাই। সেটা হচ্ছে যে ডেথস্ট্রোক আর বেইনকে নিয়ে ডিসির নতুন একটি মুভি প্রজেক্ট তৈরির কথাবার্তা হচ্ছে। ইয়েস, আর এই ইয়েস। মুভিটির স্ক্রিন প্লে লিখতে যাচ্ছে ক্যাপ্টেন আমেরিকার লেখক ম্যাথিউ অর্টন। সো আমার ১ম প্রশ্ন যে আপনারা এইটা নিয়ে ১ম এ কি ভাবেন? অ্যান্ড হু ইভেন আস্কড ফর দিস? এবং আপনারা কি এটা ভালোভাবে নিচ্ছেন নাকি এটা নিয়ে আ মানে কি অপিনিয়ন আপনাদের? এহসান ভাই আর আপনি ২ জনই বলুন। আমার যেটা মনে হয় মানে ওই যে বার্ডস অফ প্রে যে এরকম একটা ফিল্ম আছে, অনেকটা ওরকম হবে আর কি, মানে এন্টারটেইন দেওয়ার জন্য। তারপরে ডেথ স্ট্রোকের কিন্তু একটা অ্যানিমেটেড ফিল্মও আছে, সেটা আমি দেখেছিলাম, মানে ওয়ান টাইম ওয়াচেবল আর কি ওরকম। আহ, আমার মনে হয় যে জোকার ছাড়া বিভিন্ন যে ভিলেনদের যে ফিল্মগুলো সেগুলো ওয়ান টাইম ওয়াচেবলই হয়, আমার ধারণা যেটা।
সো আমার মনে হবে যে একটা এন্টারটেইনিং ফিল্ম হিসেবে পাবো আর কি। তবে এখানে যদি ব্যাটম্যানের ছোটখাটো একটু কেমিও রাখা যায় তাহলে তো আর একটু ইন্টারেস্টিং হবে আর কি। শুক্র ভাই? অ্যাকচুয়ালি এই নিউজটা আজকেই হয়তো এসেছে যে ডেথস্ট্রোক অ্যান্ড বেইন একটা মুভি রাইটিং চলছে, প্রোডাকশনে আছে। এটা অ্যাকচুয়ালি ডিসিইউ মার্ভেলের ডেডপুল এন্ড ওলভারিন মুভি থেকে ইন্সপায়ার্ড হয়ে তারা এই আইডিয়াটা পেয়েছে ডেথস্ট্রোক অ্যান্ড বেইন মুভিটার লেখার জন্য। এই জন্য ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ডের রাইটারকে তাই হায়ার করেছে। তাদের মেন উদ্দেশ্য হবে ডেডপুল এন্ড ওলভারিনের মতন একটা মুভি বানানো ডেথস্ট্রোক অ্যান্ড বেইনকে দিয়ে। তো এটা আমার আমার অবভিয়াসলি জাস্ট জেমস গানের একটাই নতুন ডিসি ইউনিভার্সের ইনক্লুডে হবে। জি, আমার জাস্ট একটাই আফসোস, লাইক ডেথস্ট্রোক ভার্সেস বেন মুভি বানাচ্ছে তারা। তারা কেন আমাদেরকে বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান ভার্সেস ডেথস্ট্রোক মুভিটা দিতে পারলো না? লাইক এটা কিন্তু হ্যাঁ, পসিবল এই ছিল। একটা অ্যাপ্রোচটা আমারও এলসওয়ার্ল্ড ইউনিভার্সের একটা পার্ট হিসেবে দেখাইতে পারতো। এটা কোনো প্রবলেম হইতো না। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি আমারও মনে হয় যে বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান ডিজার্ভ মোর। বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান অ্যাকচুয়ালি তার একটা প্রপার এন্ডিংও পায়নি। তার নিজস্ব একটা মুভি পাওয়ার কথা ছিল, বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান মুভি রিলিজ হওয়ার কথা ছিল, কাজ করার, বাট এটা ওয়ার্নার ব্রাদার্সরা ফাইনালি গিয়ে অ্যাজ অলওয়েজ এই গোজামিল করে দিল। তারা তারা মার্ভেলের সঙ্গে কম্পিটিশন বজায় রাখতে গিয়ে তারা অ্যাকচুয়ালি তাদের নিজেদের ক্যারেক্টার গুলোকে রুইন করে দিয়েছে। যেমন জি, ম্যান অফ দে স্টিল জাস্ট সুপারম্যানের মুভিটা দে কিন্তু জাস্ট অনেক মেড হিম পপুলার ছিল, অনেকের ফেভারিট। দে এরকম জাস্ট মেড হিম ডিসি ডার্টি। ওরা ইউনিভার্সের কিন্তু উচিত ছিল। চাইলেই, ওরা হ্যাঁ, যদি স্মার্ট হইতো, ওরা কিন্তু চাইলে এখান থেকে ক্যাশ গ্র্যাব করতে পারতো। বেন অ্যাফ্লেকের ব্যাটম্যান এবং জ্যাক স্নাইডারের মুভিগুলোর এখনো তো অনেক বছর ফ্যান বেস হয়ে গেছে। তারা চাইলে জাস্ট ১ টা বা ২ টা প্রজেক্ট করে এটাকে এন্ড করে মানি কিন্তু গ্র্যাব করে নিতে পারতো। ডেথস্ট্রোকের ব্যাটম্যান ভার্সাস ডেথস্ট্রোকের যদি মুভি হয়, হ্যাঁ? এটা কিন্তু মিনিমাম বেশ ভালোই বিজনেস করতো। এটা কিন্তু বলাই যায়। এটা একটা মুভি হওয়ার কথা ছিল। ব্যাটম্যানের যে মুভিটা হবে এই মুভিতে মেন ভিলেন হিসেবে ডেথ স্ট্রোকেরই থাকার কথা ছিল অ্যাকচুয়ালি। বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানের অ্যাকচুয়ালি অনেক পটেনশিয়াল ছিল, বাট ওয়ার্নার ব্রাদার্সরা ওই যে বললাম মার্ভেলের সঙ্গে কম্পিটিশন করার জন্য তারা কিন্তু তাদের নিজস্ব ইউনিভার্সটা বিল্ড করায় ফোকাস দেয় না। তারা যদি কম্পিটিশনটা বাদ দেয় নিজেদের ইউনিভার্সটা বিল্ড করার দিকে ফোকাস করতো, অ্যাটলিস্ট জ্যাক স্নাইডারকে যদি তার নিজের ভিশনটা হিসেবে কাজ করতে দিত, জ্যাক স্নাইডার কিছু হলেও একটা দিতে পারতো আমাদেরকে সিনেম্যাটিক ইউনিভার্স। হ্যাঁ, জ্যাক স্নাইডারের কিছু কিছু জিনিস ইললজিক্যাল লাগে আমাদের কাছে। জ্যাক স্নাইডার কিছু কিছু জি, জিনিস সেটা ইললজিক্যাল সেটা আর আমিও খারাপ এগ্রি করি লেগেছে, যে মনে করেন কিন্তু কিছু, কিছু জিনিস আমরা হয়তো পছন্দ না করতে পারি। বাট দ্যাট স্মার্ট থিং একটা হ্যাঁ, কোম্পানির করা উচিত ছিল বাট যে ইন তাকে তার লং টার্ম, ভিশনটা এন্ড করতে দেওয়া। কজ তার ভিশনটা খুবই ছোট ছিল। কয়েকটা মুভি জাস্ট পার্ট 2 অ্যান্ড পার্ট 3 এরকম। এটা যদি এন্ড করে রিবুট বাট করা যেত পুরোই, পুরো হ্যাঁ, রিবুট করা যেত। হ্যাঁ, বাট জ্যাক স্নাইডারের লং টার্মের ভিশনটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দর ছিল। ওর যে প্ল্যানটা ছিল ওই প্ল্যানটা কিন্তু ইনজাস্টিস স্টোরি লাইনটাকে ফলো করে। ইনজাস্টিস স্টোরি লাইনটা কিন্তু তারা চাইলে দেখাইতে পারতো। তো আমি এটা মনে করি যে জ্যাক স্নাইডারের এই ইনজাস্টিস টাইম লাইনটাকে একটা প্রপার এন্ডিং দেওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট বেন অ্যাফ্লেকের একটা ব্যাটম্যান মুভি ডিজার্ভ করে। এটা আমারও আমরা পার্সোনালি যদি অনেক আগে, নরমাল, কারণ ব্যাটম্যান নরমাল ভার্সেস মার্ভেল ডিসি সুপারম্যান, জি বলেন। কারণ ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান ডন অফ জাস্টিস এই মুভিটা দেখে কিন্তু ব্যাটম্যান, বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানের একটা বড় হিউজ ফ্যান বেজ হয়েছে। সবার কিন্তু বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানটা পছন্দ হয়ে যায়, কারণ ওর মধ্যে সেই মিডল এজড একটা ডার্ক একটা গ্লুমি ব্যাটম্যানের একটা ভাইব আছে। জি, সেটা সত্য। তো অ্যান্ড ব্যাটম্যানের ওরা একটা কিন্তু মুভি দেখা আমাদের ইচ্ছা ছিল, কিন্তু আফসোস পাইলাম না আমরা। আমাদের থেকে বড় আফসোস হচ্ছে যে বেন অ্যাফ্লেকের এবং হেনরি ক্যাভিলের তাদের ক্যারিয়ারটাও এখন এরকমই কাইন্ড অফ স্যাড হয়ে গেছে। সো বেন কিছু অ্যাফ্লেকের বলার নাই। ব্যাটম্যানটা অ্যাকচুয়ালি চাইলে কিন্তু ওল্ড ব্যাটম্যান, মানে আমরা চাইলে ডেমিয়েন ওয়েন ব্যাটম্যানের ছেলে যে ওই রবিনের স্টোরি লাইনটা আমরা দেখাতে পারতাম, ব্যাটম্যান ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড। ব্রো যেমন এটাই জেমস গান স্যাডনেস। নতুন ডিসির কাছে যে, আইডিয়ার অভাব নাই। অনেক কিছুই করা যেত। বাট দে ডিড নট। এটাই স্যাডনেস। হ্যাঁ, যেমন জেমস গান নতুন যে ব্যাটম্যান মুভিটা বানাবে ওটা নিয়ে বলেছে যে এটার ইন্সপিরেশন ব্যাটম্যান দ্য ব্রেভ অ্যান্ড দ্য বোল্ড কমিক থেকে থাকে, মানে ডেমিয়েন ওয়েন রবিন আর ব্যাটম্যানকে নিয়ে স্টোরিটা হবে, আর ব্যাটম্যানকে নতুন ব্যাটম্যান রিকাস্ট করা হবে। বাট এই স্টোরিটাই চাইলে কিন্তু বেন অ্যাফ্লেকের ব্যাটম্যানকে নিয়ে করা যেত, আর আমরা ডেমিয়েন ওয়েন হিসেবে রবিন হিসেবে কাউকে কাজ করতে পারতাম। আর আমার মনে হয় টম হল্যান্ডকে এট দ্য টাইম রবিন হিসেবে কাজ করা যাইতো, ডেমিয়েন ওয়েন ওটা কিন্তু ভালো মানাইতো।
জি। আর ডিসির কিন্তু মার্ভেলের মতো লিনিয়ার এর কোনো সমস্যা নাই। তারা এলসওয়ার্ল্ড এর এই আন্ডারে কিন্তু ফেলে দিতে পারত জ্যাক স্নাইডার ইউনিভার্সকে। কোনো প্রবলেম হতো না। তারা চাইলে জ্যাক স্নাইডারের যে স্নাইডারভার্স ছিল সেটাকে একটা নরমাল ফ্র্যাঞ্চাইজ না হয়ে এটা একটা মনে করেন লর্ড অফ দ্য রিংস টাইপের একটা ফ্র্যাঞ্চাইজ হইতে পারত। একটা গডলি টাইপ, নট লাইক নরমাল সুপার হিরোস। বাট ওইটা শেষ হতে পারত না অ্যাকচুয়ালি। শেষ হওয়ার পর ফ্ল্যাশ এটাকে রিবুট করত এবং জেমস গানকে তার দায়িত্বটা দিয়ে দেওয়া যেত। ওরা চাইলে সবাইকেই হ্যাপি রাখতে পারত এবং তাদের কোম্পানির প্রফিটও বাড়াতে পারত। বাট ওরা আর রিস্ক নিতেই চায় আমার নাই। এটা আমি বলবো অ্যাকচুয়ালি জেমস গান বলছি, সরি, জ্যাক স্নাইডারের স্ক্রিপ্টের মধ্যে অ্যাকচুয়ালি একটু প্রবলেম ছিল, কারণ ওর কিছু কিছু স্টোরি আর স্ক্রিপ্টের মধ্যে ঝামেলা ছিল। এই জন্য জ্যাক স্নাইডারের ইউনিভার্সটা কন্টিনিউ করতে দেওয়া হয় নাই বা দেওয়া উচিত না বলে আমি, বাট এটা করা যেত, একটা সুযোগ দিয়ে দিত, ইনজাস্টিস মেনে ফেলাই। জি, স্নাইডারভার্স যেহেতু পারফর্ম ভালো করেছিল, পার্ট 2 করে এন্ড করে দিলেই শেষ হতো। সবাই হ্যাপি, যা কোনো প্রবলেম নাই। একটা প্রপার এন্ডিং দেওয়া উচিত ছিল। জি। আর পেঙ্গুইন সিরিজটাকে দেখেছেন আপনারা? এই যে হ্যাঁ, দেখছি। শুভ্র ভাই আপনি দেখেছেন? আমি দেখেছি, আমার কাছে পেঙ্গুইনের এপিসোড 1টা সুন্দর লেগেছে, একদম পারফেক্টলি, মানে রবার্ট প্যাটিনসন ব্যাটম্যানের যে ওয়ার্ল্ডটা এটা এক্সপ্লোর করে। অলসো আমরা পেঙ্গুইনের ব্যাপারেও অনেক কিছু শিখবো এই সিরিজটা থেকে। প্রথম জি, এপিসোডটা আহসান ভাই কিন্তু আপনারও তো বেশ এইভাবেই ভালো হয়েছে, লেগেছে, একদম তাই টপ না? নচ। হ্যাঁ, হ্যাঁ, ভালোই। আমারও বেশ ভালো লেগেছে। অ্যান্ড এটা নিয়ে আমাদের ভিডিও আসছে। আ লেট হয়ে গেল। এপিসোড 2 চলে আসবে। বাট আমাদের এডিটিং চলছে। এটা নিয়ে সুন একটা ভিডিও আসবে পেঙ্গুইনের এপিসোড 1 নিয়ে। এখন আমরা আমাদের নতুন আরেকটা পার্টে যেতে যাচ্ছি। সেটা হচ্ছে মুভি সাজেশন পার্টে। সো আমরা কিছুক্ষণ আপনাদেরকে আম আমি জিজ্ঞেস করতে চাই আপনারা কিছু মুভি সাজেস্ট করুন আমাদেরকে। মার্ভেলের কিছু আন্ডাররেটেড মুভি বা বেস্ট মুভি যেগুলো আপনারা সবাইকে দেখতে সাজেস্ট করবেন। শুভ্র ভাই, এহসান ভাই একে, একে করে বলুন। কিছু মুভি সাজেশন দিন সবাইকে। আমি মার্ভেলের বলবো মুভি আমি আচ্ছা, আচ্ছা, আমি শুভ্র বলি। ভাই হ্যাঁ, এহসান ভাই আগে বলেন। সমস্যা নেই। বলে নিন। আচ্ছা, ঠিক আছে। আমি বলবো এক্সমেনের মুভিগুলো এখনো যারা দেখেনি, নতুন মার্ভেল ফ্যানরা, তারা এক্সমেনের মুভিগুলো দেখলে একটা অন্যরকম স্বাদ পাবে মার্ভেল ইউনিভার্স সম্পর্কে। উম, তারপরে আমি হকাই সিরিজটা সবাইকে দেখতে বলবো। তারপরে মার্ভেলের যেসব লেটেস্ট ফিল্মগুলো আছে এগুলোর হয়তো রিভিউটা অনেক খারাপ। তারপরেও আমি বলবো যে উম, যদি তাদের সময় থাকে, যদি তারা রিভিউগুলো দ্বারা ইনফ্লুয়েসড না হয়ে নিজে থেকে যাতে মার্ভেলের নতুন সিনেমাগুলোকে এক্সপ্লোর করে, তাহলে তারা একটা অন্যরকম টেস্ট পাবে আর কি, যেটা হয়তো অন্য সুপার হিরো ফিল্মগুলোতে, অন্য ডার্ক রিয়েলিটি বেসড শোগুলোতে ওরা পাবে না। এটাই আমার সাজেশন আর কি। জি, শুভ্র ভাই আপনি কিছু আন্ডাররেটেড মার্ভেল মুভির সাজেশন দিন সবাইকে। আমি আন্ডাররেটেড কিছু মার্ভেল মুভির কথা যদি বলি, আম, তাহলে আমি বলবো দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, এই মুভি পার্ট 1 আর পার্ট 2, এই মুভিটা আমি দেখতে বলবো। অ্যান্ড্রু গারফিল্ডের এই মুভিটা অ্যাকচুয়ালি ভালো এবং ইট এজেস ওয়েল। অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যানের একটা ট্রিলজি এক্সপেক্ট করেছিলাম আমরা সবাই, এবং সে এটা ডিজার্ভ। তো অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, এটা আমি সাজেস্ট করব। আর আন্ডাররেটেড আরেকটা মুভির কথা আমি বলবো, এমসিইউ থেকে ডক্টর থর লাভ এন্ড থান্ডার, এটা আমি আন্ডাররেটেড হিসেবে সাজেস্ট করবো। হ্যাঁ, জানি অনেকে হয়তো বলবেন যে মুভিটা অ্যাকচুয়ালি আই অলসো লাভ ঐতিহ্যটা ইট। খারাপ। হ্যাঁ, লাভ এন্ড থান্ডার অ্যাকচুয়ালি যা এক্সপেক্ট করেছিলাম সেরকম একটা হয় নাই। টাইকা ওয়াইটিটি নিজের ভিশনে মতন ইচ্ছা করে মুভিটা বানাইছে। আর কমিকের স্টোরি লাইনটা কিন্তু আরো বেশি ডার্ক আর ইন্টেন্স ছিল। ওই যে যেটা আমি বললাম, ডিজনির কিন্তু তখনও আর রেটেড কোনো অপশন ছিল না, এই জন্য তারা কিন্তু আর রেটেড এটা বানানো পসিবল ছিল না। নাহলে লাভ এন্ড থান্ডারের জন্য যে হাইপ ছিল, এটা যদি আর রেটেড আসতো, আমরা যদি কমিকা করে এটা একটা গড বুচারকে পাইতাম, এবারে এই মুভিটা হিট করতো। বাট অ্যাপার্ট ফ্রম অল অফ দিস, যদি থর লাভ এন্ড থান্ডারকে একটা আমরা নর্মাল মুভি হিসেবে যদি ধরি, মুভিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো। মুভিটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু মোমেন্টস আছে, কিছু মেসেজেস আছে, এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভালো। আর ক্রিস্টিয়ান বেল গড বুচারের পারফরমেন্স একটা প্লে করে, আর অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা বলা মানে বাকি নেই, মানে অ্যাজ অলওয়েজ বেস্ট। এছাড়াও আন্ডাররেটেড আমার মনে হয় না
সেরকম কোনো মুভি আছে, কারণ যে আর সবগুলো ভালো মুভি, যেমন শাংচি এটা একটা ভালো মুভি, এটা আমি দেখতে সাজেস্ট করব। ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা ফর এভার এটাও আমি দেখতে সাজেস্ট করব। এটাতে আমাদেরকে নেমোরের ব্যাপারে দেখানো হয়। তারপর আমি বলবো গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3, এই মুভিটা ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলবো। এবং গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির একটা প্রপার এন্ডিং এইরকম হওয়া উচিত। এই মুভিটা লিটারালি সবাইকে কাঁদাইছে। ওয়ান অফ দ্য বেস্ট মুভি গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ভলিউম 3। জি, ধন্যবাদ আপনাকে। আমি সাজেস্ট করলে ব্লেড মুভিটা সাজেস্ট করব। এটা অনেকেই দেখেনি। যারা দেখেনি দেখে নিলে ভালো হয়। এটা আমার বেশ ইয়েস, ভালো লেগেছিল ব্লেড ব্লেড, মুভিসটা। এটা আমি একটু অ্যাড করতে চাই। ওয়েসলি স্নাইপস এর ব্লেড, এই ব্লেড মুভিটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আজকের দিনের এই মার্বেল ডিসি এই ইউনিভার্স গুলো ওখানে এক্সিস্ট করে। কারণ প্রথম ব্লেড মুভিটা যদি সাকসেসফুল না হইতো, হিট যদি না করতো, তাহলে কিন্তু আজকের দিনের এই মার্বেল ইউনিভার্সটা থাকতো না। তো অল ক্রেডিট গোস টু ওয়েসলি স্নাইপস অ্যান্ড ব্লেড 1। এই ব্লেড 1 আর ব্লেড 2 এই দুইটা মুভি পপুলারিটির জন্য কিন্তু এই সুপার হিরো মুভি বানানোর উপরে মানুষের একটা এক্সাইটমেন্ট বাড়ে, যার কারণে কিন্তু আজকের দিনে আমরা এই মার্ভেল ইউনিভার্সটাকে পাচ্ছি। এটা রায়ান রেনল্ডস কিন্তু নিজেও স্বীকার করেছে, দেয়ার উড বি নো মার্ভেল ইউনিভার্স উইথাউট ব্লেড। তো ইয়েস, আমি বলবো যে ব্লেড মুভিটা সবাইকে দেখার জন্য, স্পেশালি ওল্ড ডেজের যে মার্ভেল মুভিগুলো, যেমন ব্লেড, তারপরে দ্য ইনক্রেডিবল হাল্ক, এই মুভিগুলো দেখার জন্য আমি সাজেস্ট করবো। স্যাম রেমি স্পাইডারম্যান, এগুলো সবাই দেখবে। হ্যাঁ, এগুলো তারপর অ্যাকচুয়ালি অনেক ভালো। এক্সম্যান 97 সিরিজটাও সবাই দেখতে পারেন, এটাও খুবই দারুণ একটা সিরিজ। হ্যাঁ, এক্সম্যান 97 অ্যানিমেটেড শোটা। জি। ইভেন এক্সম্যান 97 এর নতুন একটা ভার্সনও আমরা পেয়েছি, কন্টিনিউ করেছে তারা। এই রিসেন্টলি কয়েক মান্থ আগে এটা রিলিজ হয়েছিল। ওয়ান অফ দ্য বেস্ট বলতে গেলে এক্সম্যান 97, মানে সেম লেভেলের, মানে সেম নাম বলবো, আরো বেশি ভালো, বেশি এক্সাইটমেন্ট, বেশি এক্সাইটিং। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আমরা নিউজ ফ্ল্যাশের দিকে চলে যাব। এখন আমরা গত সপ্তাহের পপ কালচার রিলেটেড নিউজগুলো হাইলাইট করব। দ্য লাস্ট অফ আস-এর ২য় সিজনের ট্রেইলার লঞ্চ করেছে এইচবিও ম্যাক্স এবং এটিকে বেশ প্রমিজিং বলেই মনে হচ্ছে। এরপর হেলবয় দ্য ক্রুকড ম্যান অক্টোবরের ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। তারপর ৭ই অক্টোবর সুপারম্যান অ্যান্ড লোইসের শেষ সিজনের প্রথম এপিসোড প্রিমিয়ার হবে, যেটি ২ ঘন্টার একটি এপিসোড এবং এর ট্রেইলারটিও বেশ প্রমিজিং। এরপর জন উইকের ফ্র্যাঞ্চাইজির স্পিন অফ মুভি আসছে, যার নাম হচ্ছে ব্যালেরিনা। এতে অভিনয় করেছে অ্যানা ডে আর্মাস। ২ দিন আগে এই ট্রেইলার মুক্তি পেয়েছে। তারপর নতুন রূপে ফিরে আসছে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন আমেরিকা খ্যাত ক্রিস এভান্স। দ্য রেড ওয়ান নামক একটি ক্রিসমাস স্পেশাল বিনোদনধর্মী সাই-ফাই অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দেখা যাবে তাকে, যেটি ট্রেইলার চলে এসেছে অলরেডি। মুভিটি আসছে নভেম্বরে। এরপর রিডলি স্কটের গ্ল্যাডিয়েটর 2 এর ট্রেলারও বের হয়েছে নতুন একটি। আর ২৭শে সেপ্টেম্বর ইউএসএতে মুক্তি পেয়েছে কিংবদন্তি নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপলা এর চলচ্চিত্র মেগাপলিস, যেটি সায়েন্স ফিকশন নির্ভর। এবার একটি দুঃখের সংবাদ, আমাদের শৈশবের প্রিয় হ্যারি পটার মুভির ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রিয় চরিত্র, হ্যারির কাছের একজন টিচার মিনার্ভা চরিত্র অভিনয় করে স্মরণীয় হয়ে থাকা ম্যাগি স্মিথ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এই ছিল আমাদের এই সপ্তাহের নিউজ ফ্ল্যাশ। আপনারা যদি এই নিউজগুলো সম্পর্কে কিছু বলতে চান, বলতে পারেন। সুপারম্যান এন্ড লুইসটা নিয়ে আমি খুবই ইমোশনাল, এটা আমার খুবই ফেভারিট একটা সিরিজ। আমার ফেভারিট সুপারম্যান ছিল ক্রিস্টোফার রিভস আর ব্র্যান্ডন রোথের সুপারম্যান। আর হেনরি ক্যাভিলের সুপারম্যানকেও আমার অনেক ভালো লাগে, আমি এপ্রিসিয়েট করি, বাট আমি সবসময় ওই সুপারম্যান গুলোর প্রতি কানেকশন ফিল করতাম। মানে ওই টেইলর হুয়েচিনের সুপারম্যানটা দেখে মানে আমি ওই কানেকশনটা ফিরে পাই আর কি, আর নতুন করে আবার ভালো লাগা শুরু করে সুপারম্যানকে। কারণ ওই শৈশবের যে সফট হার্টেড হাম্বল সুপারম্যান ক্লার্ক কেন্ট, সেটাকে আবার নতুন করে ফিরে পাওয়া, সুপারম্যানকে এজ এ ফাদার হিসেবে দেখা। আমি সিজন 1 আর 2 দেখেছি, সিজন 3 এখন দেখতেছি। আমি খারাপ লাগবে, টেইলর হুইচিনকে আর হয়তো সুপারম্যান হিসেবে পাওয়া যাবে না। এটা নিয়ে আমি এক্সাইটেড প্লাস ইমোশনাল। তো এই ছিল আজকের এপিসোড। সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই স্পেশালি আমাদের অডিয়েন্সকে। জি হ্যাঁ, আপনারা যারা এখন পর্যন্ত পুরো এপিসোডটা শুনেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ শোনার জন্য। আপনারা কাইন্ডলি কমেন্ট করুন যে কি টপিকে আপনারা চান পরবর্তী পডকাস্টে আমাদের আলোচনা করতে। এবং আপনারা আমাদের এটাও জানাতে পারেন যে কিউএনএ সেশন চান কিনা, যেখানে আমরা চাইলে আপনাদের প্রশ্ন উত্তর দিতে পারি বিভিন্ন প্রশ্নের। আর আপনারা যারা সাবস্ক্রিপশন কিনতে যাচ্ছেন, তারা আমাদের ডেসক্রিপশনে চেক করে হ্যালো সাবস্ক্রিপশনের পেজ থেকে
আপনাদের বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন কিনতে পারেন। সামনে আরো বেশ ইন্টারেস্টিং কিছু গেস্ট এবং এপিসোডের প্ল্যান করছি। সো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ধন্যবাদ জানাতে চাই এহসান ভাইকে। আরো ধন্যবাদ শুভ্র ভাইকে আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ইটস অ্যান অনার। জি, আশা করি পরবর্তী এপিসোডে আপনি থাকবেন। তো দেখা হয় পরবর্তী ইনশাআল্লাহ চেষ্টা পডকাস্টে। করব। জি, ধন্যবাদ। দেখা ইনশাআল্লাহ। হয় পরবর্তী পডকাস্টে। টিল দেন, বাই। We tune in every week with Parvez on the mic. Brought to you by Cinetalk BD. Pop culture's what we like. Hollywood's in sight. Movies big and grand. Comics in our hands. It's all at your command. So grab your headphones tight. Come join the band. Cinetalk's the way. Every single week. Podcasts here to stay. Talking all the way. From classics to the new. Reviews, interviews too. Stay tuned, don't miss a beat. Cine Podcast brings the heat. Updates, news, and buzz on every film that was. With Parvez, we're in the know. Cine Podcast makes it glow. Pop culture all the way. Cine Podcast here to stay. So tune in, don't delay. Parvez brings the show today. Cine Talk's the way. Every week, every single week. All podcasts here to stay. Talking all the way. Pop culture's Hollywood's in sight. Movies big and grand. Comics in our hands. It's all at your command. So grab your headphones tight. Come join the band. Cine Talk the way. Every single week. Podcasts here to stay. Talking all the way. Talking all the way. From culture all the way. Cine Podcast here to stay. So tune in, don't delay. Harvest brings the show today.